বয়ফ্রেন্ডকে চমকে দিতে এসে নিজেই এইভাবে চমকে যাব ভাবা তো দূর, কল্পনা পর্যন্ত করেনি সিমরান। ক্লাবের এক কোণে দাঁড়িয়ে আছে সাদাত আর ত্রিনা। দাঁড়ানো অব্দি ঠিক থাকলেও তাদের ঘনিষ্ঠতা একদম ঠিক লাগেনি সিমরানের কাছে। সাদাত ত্রিনার কোমর জড়িয়ে ধরে কথা বলছে, তাও হেসে হেসে। হঠাৎ করেই ত্রিনা সাদাতের গালে হাত রেখে কিছুটা উঁচু হয়ে কপালে চুমু দিয়ে বলতে লাগলো, নিজের বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখতে কার ভালো লাগবে সাদাত? এমনকি গার্জেন হিসেবে পরিচয় দিতে হচ্ছে আমাকে। অভিমানী সুরে বলল। ত্রিনার চোয়ালে হাত রেখে কপাল মিশিয়ে সাদাত বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করো বেবি, বন্ধুদের সাথে বাজি ধরেছি। সিমরানকে আমার পিছু বাদুর নাচ নানা চালে কি হবে? জানো তো কত টাকার বাজি এটা? ত্রিনা হেসে বলল, শুধুমাত্র এই জন্যই তো কষ্ট সহ্য করছি। কথাগুলো বলে দুইজন তাদের ভালোবাসা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ল। সিমরান এক মুহূর্ত দেরি না করে ক্লাব থেকে বের হয়ে পড়ল। ভীষণ কান্না পাচ্ছে তার। সে যে কান্না নয়, ভয়ানক কান্না। বুকে এক প্রকার ব্যথা অনুভব করছে সে। বাসায় এসে ফ্রেশ হয়ে দরজা বন্ধ করে শুয়ে আছে। রাত 1টায় ফোন আসলো সাদাতের নাম্বার থেকে। গলা স্বাভাবিক করে ফোন রিসিভ করলো। হ্যালো জান, তোমাকে কতবার বলেছি আজ আসতে। জানো কত মজা হয়েছে, সবাই খুব মজা করেছে, শুধুমাত্র আমি ছাড়া। তোমাকে ছাড়া তো আমার এই জীবন আধার। ক্লাবের এক কোণায় বসে বসে শুধু তোমার কথাই ভেবেছি আমি। সিমরান হাসলো। ওই পাশ থেকে হাসির শব্দ শুনে সাদাত আবার বলে উঠল, আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? হাসি কেন পাবে আজব? আচ্ছা, তোমাকে আমার এত মনে পড়ছিল, একবারও তো ফোন দাওনি। ফোন দিলে অবশ্য মনটা ভালো থাকতো, তাই নয় কি? সাদাত কেসে উঠল। এক গ্লাস পানি পান করে গলাটা ঠিক করে আবারও আদুরি ও অভিমানী সুরে বলল, কেন ফোন দিব? কেন ফোন দিব? তোমার সাথে তো আমার কোনো কথাই নেই। কতবার করে বলেছি জান, আসো প্লিজ আসো জান, কিন্তু তুমি তো আসলেই না। সেই জন্যই তো রাগ করে ফোন দেনি। এখন দেখছি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না, সেই জন্যই ফোন দিয়েছি। তুমি তো আবার কঠোর মেয়ে। এত ভালোবাসো আমায়? সন্দেহ আছে? আমাকে এতই ভালোবাসো, সেই জন্য নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে আমাকে পছন্দ করতে শুরু করে দিয়েছো। গার্লফ্রেন্ডকে কাজিন বানিয়ে দিয়েছো। তোমার ভালোবাসা তো একদম খাঁটি জান। তোমার এই ভালোবাসা তো লাইলে মজনুকেও হার মানাবে। হকচকিয়ে উঠল সাদাত। আমতা আমতা করে বলল, কি বলছো এসব? অবাক হলে তাই না? আজ তো দেখলাম পাটের আড়ালে কি করছিলে তোমরা। এমনকি আমাকে বাদন নাচ নাচানোর জন্য তো প্ল্যান করছিলে। ভুল বললাম কিছু? সাদাত ফোন কেটে দিল। সেই দিন রাতে সিমরানের আর ঘুম হলো না। মাথা ঘুরছে তার। 3 মাসের রিলেশনে ভালোই মায়া জন্মে গিয়েছিল সাদাত নামক আবর্জনার প্রতি। ভোরের দিকে ফজরের নামাজ আদায় করে বিছানায় গা এলিয়ে দিতেই টেবিলের উপরে থাকা মুঠোফোনটা বেজে উঠল। স্ক্রিনের উপর নওশিন নাম দেখে রিসিভ করতেই ওই পাশ থেকে নওশিন বলে উঠল, সিমু, কি হয়েছে তোর? গতকাল লুকিয়ে পার্টিতে গিয়ে আবার কাউকে কিছু না বলে চলে আসলি। সাদাতকে দেখলাম, তার কাছে কিছু না। হ্যাঁ, এই না, ওর সাথে ভালোই ডান্স করেছে। ওদের ঘনিষ্ঠতা ঠিক লাগেনি আমার কাছে। দীর্ঘশ্বাস ছেড়ে সিমরান উত্তর দিল, ওরা কাজের নয়, প্রেমিক প্রেমিকা। গতকালের ঘটনা সব খুলে বলল নওশিনের কাছে। নওশিন ডাকে ফোঁসফোঁস করে বলল, আগেই বলেছিলাম শালা চরিত্রহীন। আমি মানুষের চোখ দেখে চিনতে পারি। তাছাড়া তিনা মেয়েটা মেয়ে টাইপের মেয়ে। এমন টাইপের মেয়েরা মোটেও ভালো হয় না। যে ছেলের চোখ সবসময় মেয়েদের দিকে তাকিয়ে থাকে, সেই ছেলে শুধু লুচ্ছু নয়, লুচ্ছু নাম্বার 1। আমার ব্রেকআপ হওয়ার কথা শুনে তোর কি খুশি হচ্ছে? তোর গলার স্বর বলছে তুই ভীষণ খুশি। কারণ কি? আরে দোস্ত, খুশি তো হবই, বিকজ তোর লাইফ থেকে আবর্জনা পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমি খুশি হব না, নাকি পাড়াপড়শি খুশি হবে? দুইজন কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল। সিমরানের চোখের ঘুম উধাও হয়ে গেল। সকাল 10টা। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সুপার মার্কেটের দিকে যাচ্ছিল সিমরান। মনে মনে সাদাতকে শিক্ষা দেওয়ার প্ল্যান করেছে। একটা শিক্ষা না দিয়ে সে কিছুতেই থাকতে পারবে না। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যেই পিছনে ঘুরবে, তখনই 8 বছরের এক বাচ্চা এসে ওর ওড়না ধরে বলতে লাগলো, ভাবি ভাবি, তুমি এসেছো ভাবি।
সিমরান বোকার মতো হেসে উঠল। আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। সাদাত চোখ দুটো ছোট ছোট করে অবাক হওয়ার ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে। সিমরান বাচ্চাটিকে নিয়ে সাদাতের সামনে গিয়ে দাঁড়ালো। রাগী গলায় বলল, লজ্জা করে না ছোট ভাইকে দিয়ে ভাবি বলাতে? ত্রিনা কোথায়? তাকে বলো ভাবি ডাকতে। বাজে বলা বন্ধ করো তো। এই ছেলেকে আমি চিনি না, আমি নিজেই তো অবাক। তোমার আবার কবে বিয়ে হলো সেই কথাই ভাবছি। তুমি তো দেখছি তলে তলে টেম্পো চালাও, আর আমাদের সবার সামনে বলো হরতাল। ভালো মানুষের আড়ালে থেকে কত কিছুই না করেছো তুমি। সিমরান আর কিছু না ভেবে মার্কেটের সামনে সাদাতের গালে থাপ্পড় বসিয়ে দিল। বাসা থেকে এই প্ল্যান নিয়ে সে এসেছে। মার্কেট ভর্তি লোকের সামনে একটা মেয়ের হাতে দাবাং মার্কা চড় খেয়ে মান সম্মান হারাবে সাদাত। লোক লজ্জার ভয়ে আর এমন বাজি ধরার সাহস সে পাবে না। সাদাত গালে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সিমরানের উপর। সিমরান মুখে মিষ্টি হাসি দিয়ে বলল, আরো করবি কোনো মেয়ের সাথে এমন নাটক? আরেকবার যদি তোকে আমার সামনে পাই, হাত পা ভেঙে দিন রাস্তার মোড়ে বসিয়ে দেবো বলে দিলাম। ছোট্ট ছেলেটি হেসে কুটি কুটি লাফিয়ে লাফিয়ে বলতে লাগলো, ইয়াহু, ভাবির কি সাহস! ভাবি, আরেকটা চরমার আমি দেখবো। ছোট্ট অচেনা ছেলেটির কথাটা সিমরানের কাছে ভালো লাগলো, তাই আর একটা থাপ্পড় বসালো। সাদাত এইবার রাগে গজগজ করতে করতে চড় উঠাতে নিলেই পেছন থেকে কেউ ধরে ফেলে। ছোট্ট ছেলেটি ওই লোকটির কাছে গিয়ে বলল, ভাইয়া দেখো, এই প্রচালক ভাবিকে মারতে যাচ্ছে। তুমি এক্ষুনি এই লোকের হাত ভেঙে ফেলো। লোকটি সাদাতের হাত মুছড়ে দিয়ে গরম চোখে বলল, একটা মেয়ের কাছে থাপ্পড় খেয়ে লজ্জা লাগলো না? আবার থাপ্পড় মারতে যাচ্ছেন? এখন যদি এই মেয়ে জোরে চেঁচিয়ে ওঠে আর বলে আপনি ওকে বিরক্ত করছেন, তখন কি হবে জানেন? আপনি পাবলিক এসে আপনাকে এইখানে খুন করে ফেলবে। রাগের বশে কিছু করার আগে আশপাশটা দেখে নিবেন, ওকে? সাদাত লোকটির কথা শুনে তার আশপাশ ভালো করে দেখে লোকটিকে বলল, ধন্যবাদ আপনাকে। আর সিমরান, তোমাকে তো আমি দেখে নেব, বলে দিলাম। সিমরানকে হুমকি দিয়ে চলে গেল সাদাত। সিমরানের রাগ এখন আকাশ ছোঁয়া। লোকটির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠে বলল, আপনাকে আমি ভদ্র ছেলে ভেবেছি, কিন্তু আপনি তো দেখছি মিসকা শয়তান। আজ আপনার জন্যই আমি পাবলিকের হাতে সাদাতকে মার খাওয়াতে পারলাম না। লোকটি চোখ থেকে সানগ্লাস খুলে চোখ দুটি ছোট ছোট করে বলল, পাবলিক প্লেসে একটা ছেলের হাতে থাপ্পড় খেলে বুঝি খুব ভালো লাগতো? ওকে আসুন, আপনার ভালো লাগাটা আমি পূরণ করি। কোন গালে থাপ্পড় খাবেন, ডান নাকি বাম? অসভ্য লোক তো আপনি। এখন বুঝলাম কেন আপনার ভাই আমাকে ভাবি ডাকছে। যার বড় ভাই এমন অসভ্য, ছোট ভাই কেন হবে না? ছোট্ট ছেলেটি প্যান্টের পকেট থেকে চশমা বের করে সিমরানকে চোখ টিপ দিয়ে বলল, বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া তো সুবহান আল্লাহ। ভাবি যান, ভাবি, আপনার কোনো বোন আছে আপনার মতো? মানে আপনার মতোই পুতুলের মতো? তাহলে আমিও ভাইয়ার মতো বিয়ে করতাম। এত ছোট ছেলের কথা শুনে সিমরানের চক্ষু চরক গাছ। কি বলে এই ছেলে? এই বয়সে যদি এমন পেকে যায় তাহলে বড় হলে কি না কি করবে। আল্লাহ আল্লাহ বলে দ্রুত পা চালিয়ে চলে গেল সিমরান। পেছন থেকে ছোট্ট ছেলেটি সিমরানের নাম আর ফোন নাম্বার চাইতে লাগলো। সিমরান চলে যাওয়ার পর ছোট্ট ছেলেটি তার ভাইকে বলল, নির্ভয়া দেখো, ভাবি চলে যাচ্ছে। যাবার আগে এইটাও বললো না তার কোনো বোন আছে নাকি। এই নিবিড়কে এত বড় অপমান করলো ভাবি। এইটার প্রতিশোধ তার বোন থাকলে তাকে দিয়ে উসুল করবো আমি। নিবিড়ের কথা শুনে হেসে দিল নীর। ছোট ভাইয়ের মাথায় হালকা চাপড় মেরে বলল, যাকে তাকে ভাবি ডাকা অফ কর। এমন যদি করিস তাহলে আমি আর এই জীবনে বিয়ে করব না। এমনকি তোরও আর বিয়ে করা হবে না। বড় ভাইয়ের বিয়ে না হলে তো আর ছোট ভাই বিয়ে করতে পারে না, তাই না? গাল দুটো টমেটোর মতো করে চোখ ছোট ছোট করে কাদো কাদো ভাব নিয়ে বলল, আমি বিয়ে করব। একা একা পুতুল খেলা, গাড়ি খেলাম, কানামাসি, বাচ্চায় কোনো কিছু খেলা কি আর ভালো লাগে? একটা বউ থাকলে বউর সাথে 24 ঘন্টা খেলতে তো পারবেও। একা একা বোরিং তো হব না। নীর এইবার পৃথিবী কাঁপানো হাসি দিয়ে বলল, বাহ, বিয়ে করার কারণ তাহলে খেলতে পারা। গুড, ভেরি গুড আইডিয়া। চকোলেট চিবুতে চিবুতে নৌসিন কলেজের গেট ধরে ক্লাসের উদ্দেশ্যে হাঁটছে। তার আজ খুব খুশি লাগছে। হঠাৎ এত খুশি লাগার কারণ সিমরানের কাছে অজানা। সন্দিহান নজরে সে নওশিনের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। কোনো কিছু বুঝতে না পেরে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমার ব্রেকআপ হয়েছে, সেই জন্য তুই এত খুশি কেন? মনে হচ্ছে তুই চাইছিলি আমার এত বছর পর গড়ে ওঠা নতুন প্রেমের সম্পর্ক বিচ্ছেদ ঘটুক।
চকলেটের কাগজ জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মেরে পুরো চকলেটের মুখে পুরে দিয়ে কি যেন বলল সে। সিমরান কিছু বুঝতে না পেরে বই দিয়ে গায়ে বাড়ি দিয়ে রাগী কণ্ঠে বলল, আগে খা, পরে উত্তর দে। তোর চকলেট খাওয়া আর কথা বলা একর সাথে হয়, কিচ্ছু বুঝিনি। বলেছি গতকাল এক ছেলে রাস্তায় আমাকে প্রপোজ করেছে। ছেলেটির হাতে ছিল সাদা গোলাপ, 3 বক্স চকলেট আর ঘর সাজানোর জন্য সুন্দর অনেকগুলো কাঠ। নওশিন কিছু বলার আগে সিমরান বলে উঠল, তার মানে তুই প্রেম করছিস? আজব তো, আমি কেন প্রেম করব? আমি ছেলেটির হাত থেকে গিফটগুলো নিয়ে আপন মামা বানিয়ে এসেছি। জানিসই তো আমার কোনো মামা নেই। আমি খুব অভাব বোধ করছিলাম একজন মামার, তাই তো ছেলেটার হাতের গিফটগুলো নিয়ে মামা বানিয়ে এসেছি। আমি তো আবার খুব দয়ালু, সহজে কেউ কিছু বললে না বলে থাকতে পারি না। নওশিনের কথা শুনে হাসি যেন থামছেই না সিমরানের। ক্লাস কাঁপিয়ে সে হাসছে, মনটা আজ তার ভালো হয়ে গেছে। 3 বক্স চকলেট থেকে একটা বক্স সিমরানকে দিয়ে বলল নওশিন, এই নি একটা বক্স, আমার মামা আর তোর মামা একই কথা। আর শোন, আজ থেকে আমার এক দূর সম্পর্কের মামার জন্য নাকি মেয়ে দেখতে যাবি। শুনেছি পছন্দ হলেই নাকি কাবিন পরিয়ে আসবে। তুই যাবি না? দূর সম্পর্কের আত্মীয়, আপু যেতে পারে। দুইজন কিছুক্ষণ কথা বলে ক্লাসে মনোযোগ দিল। তীব্র রোদে পা বাড়িয়ে হাঁটছে সিমরান, মাথার উপর দিয়ে পাখি উড়ছে। গাছের নিচে দাঁড়িয়ে হাতকে দূরবীন বানিয়ে আকাশের দিকে তাকাতেই মনটা তার নেচে উঠল। মুক্ত আকাশে আজ কি সুন্দর ভাবেই না পাখিগুলো উড়ছে। পশু কিংবা পাখি কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না মানুষের মতো। মানুষ সবকিছু বুঝে সত্ত্বেও স্বার্থ রক্ষা করার জন্য সবকিছু করতে পারে, কিন্তু এই পশু পাখিগুলো কোনোদিন এমন কাজ করবে না। সিমরানের কাছে মনে হলো প্রকৃতির সেরা সৌন্দর্য হলো ফুল আর পাখি। আজ যদি পাখি ফুল না থাকতো তাহলে প্রকৃতির সৌন্দর্য একেবারেই বেমানান হয়ে যেত। হঠাৎ গাছের পাশে একটি কোকিল পাখি কু কু সুরে ডাকতে ব্যস্ত হয়ে পড়ল। কোকিল পাখির সাথে যদি কেউ কু কু বলে তাহলে সে রেগে আরো বারবার ডাকতে থাকে। সিমরান কোকিলকে রাগানোর জন্য কু কু বলতে লাগলো। পেছন থেকে একটা বাচ্চার কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল সিমরান। বাচ্চাটি আর কেউ না, নিবিড়। নীল টি শার্ট আর 3/4 প্যান্ট, মাথায় টুপি, চোখে ব্ল্যাক সানগ্লাস। কোমরে হাত রেখে সিমরানকে উদ্দেশ্য করে নিবিড় বলল, কোকিলের সাথে সাথে যদি কেউ ডাকে তাহলে তার প্রেম খুব শীঘ্রই হয়। কোকিল হলো ভালোবাসার পাখি। কোকিলের কণ্ঠে সব সময় প্রেমময় সুর থাকে। সেই সুরে যদি কেউ মোহিত হয়ে যায় তখন সেও প্রেমে পড়ে যায়। তুমি খুব তাড়াতাড়ি প্রেমে পড়বে ভাবি। সিমরানের মুখ হা হয়ে আছে। এইটুকু ছেলে বলে কি? কথা শুনে মনে হচ্ছে প্রেম বিষয় নিয়ে সে পিএইচডি কমপ্লিট করে ফেলেছে। কিন্তু আজ মনকে শক্ত করে কঠোর হয়ে এই পিচ্ছি ছেলেকে বকা দিবে, কঠিনতম বকা দিবে। আজ এই সিদ্ধান্ত নিয়ে চোখ পাকিয়ে বলল, এখনো দুধের দাঁত পড়ে নাই আর তুমি কিনা প্রেম নিয়ে কথা বলছো? এখন তো কার্টুন দেখার বয়স তোমার। যাও বাসায় গিয়ে ভাব কমিয়ে কার্টুন দেখো। সামনের 2টা দাঁতের দিকে আকর্ষণ বাড়িয়ে সিমরানকে বলল, ভাবি, আমি 2টা দাঁত জন্মের সময় থেকে নিয়ে আসছি, তাই এই 2টা দাঁত দুধের দাঁত নাম। তাছাড়া একা একা কার্টুন দেখতে বোরিং লাগে। সেই জন্যই তো বলছি, তোমার কোনো বোন আছে? আপন বোন না থাকলেও চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো আছে এমন কোনো বোন? সিমরান এইবার নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে চোখ মুখ কুঞ্চিত করে বলল, তোমার সেই অসভ্য ফাজিল ভাইয়া তোমাকে এইসব শিখাচ্ছে তাই না? আই, তোমার বাড়ির ফোন নাম্বার দাও তো, তোমাদের 2 ফায়ার নামে বিচার দিব। আইসক্রিম নিয়ে এগিয়ে আসছে নীর। সিমরানের কথা শুনে বলল, নাম্বার দেই আর আপনি প্রতিদিন বিরক্ত করুন, তাই তো? সকালে বিকালে রাতে ফোন দিয়ে জ্বালাতন করার জন্যই তো নাম্বার নিচ্ছেন। লজ্জা করে না একটা ছেলের ফোন নম্বর চাইতে? বাসায় কি বাবা ভাই নাই? ইফটিজিং করা দণ্ডনীয় অপরাধ, জানেন না মিস? হকচকিয়ে উঠল সিমরান। কোন কথা থেকে কোন কথাতে চলে গিয়েছে সব। 2 ভাই যে কথা বলার হেডমাস্টার খুব ভালোই বুঝতে পেরেছে সে। সিমরানের ইচ্ছে করছে পায়ের উপর পা তুলে ঝগড়া করতে, কিন্তু এই ছেলে 2টা মোটেও সুবিধার মনে হচ্ছে না, তাই মুখ ভেঙচি কেটে চলে গেল। সিমরান চলে যাবার পর নীর নিবিড়ের কান ধরে টান দিয়ে রাগী কণ্ঠে বলল, তোকে আর আমার সাথে কোথাও নিয়ে যাব না। যেখানে যাবি যেই মেয়েকেই দেখবি আমার বউ বানিয়ে ফেলবি। বলি, বাংলাদেশ জুড়ে সব মেয়েই কি আমার বউ? আমার বউ হবে শান্তশিষ্ট বোকা টাইপের কোনো মেয়ে? এই বোম্বে মরিস আমার বউ? ইম্পসিবল।
ভাবতে নিলেও তো শরীর কেঁপে ওঠে আমার। নীরের হাত সরিয়ে কান ডলতে ডলতে বলল নিবিড়, ওকে যাও, তাহলে এই বোম্বে মনীষ ভাবিকে আমি বিয়ে করব যখন ভাবির মতো বড় হব। সিমরান বাসায় এসে ফ্রেশ হয়ে চুলের পানি মুছে আয়নার সামনে দাঁড়িয়ে রইল। মুখে তার এক চিলতে হাসি। নিজেকে দেখে নিজেই বলে উঠল, এইভাবে যদি বরের সামনে যাই, বেচারা বর তো দেখে আহত হয়ে যাবে, যেখানে আমার চোখে সরছে না। ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে চোখে পরিয়ে দিল। কানের নিচে একটু কাজল দিয়ে আবারও বলল, কারণ নজর যেন না লাগে মিস সিমরান। বাচ্চা ছেলেটি কিন্তু ঠিকই বলেছে, তুমি দেখতে পুতুলের মতো। কি পাকা ছেলে! সত্যি যদি ছোট বোন থাকতো তাহলে ছোট বোনের জন্য ঘর জামাই করে নিয়ে আসতাম। দরজার কাছে এসে দাঁড়িয়ে মিসেস পাপিয়া তড়িঘড়ি করে বলতে লাগলো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, পাত্রপক্ষ দেখতে আসবে। হঠাৎ এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সিমরান। ভেবেছে মায়ের দুষ্টুমি, তাই দুষ্টু হেসে বলল, ও মাদার কুইন, বিকেল বিকেল মজা না করলে হয় না। জানোই তো বিয়ের কথা শুনলে আমার খুব বিয়ে বিয়ে পায়, কিন্তু তোমরা তো বিয়ে দিবে না, তাহলে কেন লোভ দেখাচ্ছ? সিমরানের কথা শুনে মিসেস পাপিয়া চুপ করে দাঁড়িয়ে রইলেন। চুপ থাকার কারণ অবশ্যই আছে, কারণ ওনার পাশে ছেলের ফুপু দাঁড়িয়ে আছেন। ছেলের ফুপু দরজার আড়াল থেকে কাঁদতে শুরু করলেন। সিমরান ওনাকে দেখে ওড়না নিয়ে মুখ ঢেকে ফেললেন। পরিবেশ ঠিক করার জন্য মিসেস পাপিয়া বেগম বলে উঠলেন, ও একটু এমনি, সবসময় মজা করে মেয়েটা আমার, আপনি কিছু মনে করবেন না। মহিলাটি সিমরানের দিকে তাকিয়ে থেকে উচ্চস্বরে বললেন, মেয়েদের সাথে এমন ফ্রি হওয়া ঠিক না। দেখেছেন তো কিভাবে নির্লজ্জের মতো কথা বলছে। আমাদের বাড়িতে আবার এইসব কথা একদম অ্যালাউ না। সিমরান কিছু বলতে যাবে, তার আগেই ওর আম্মু বলে উঠলেন, নিচে সবাই ওয়েট করছে, আমাদের যেতে হবে। শিমু, কালো শাড়িটা পরে নিচে আয়, আর কোনো কথা না। কথাটা বলে হনহন করে চলে গেলেন তারা। সিমরানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। হঠাৎ করে কি সব হয়ে যাচ্ছে। মায়ের কথা তো অমান্য করা যাবে না, সেই জন্য আলমারি থেকে শাড়ি বের করে পরতে লাগলো। হঠাৎ পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে সিমরান। এক ঝাঁক মানুষ এসেছে, কমসে কম 15 জনের কম হবে না। মাথাটা উঁচু করে একবার আশেপাশের লোকগুলো দেখে আবারও মাথা নিচু করে রাখলো। এত লোকের মাঝে অস্বস্তি লাগছে তার, কিন্তু ছেলেটিকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। শুনেছে খুব ভালো জব করে, দেখতে অনেক লম্বা, গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য ভীষণ ভালো। একজন মহিলা জিজ্ঞেস করলো, কোন ক্লাসে পড়াশোনা করছো? অনার্স 3য় বর্ষে। বাংলায় পড়া তো খুবই এগিয়ে গিয়েছো, তো অন্যান্য পড়াশোনা সম্পর্কে কিছু জানো? সিমরান অন্যান্য পড়া বলতে বুঝতে পারল না। প্রথমবার সে পাত্রপক্ষের সামনে বসে আছে। এইসব প্রশ্ন আগে কোথাও শোনেনি। মনের ভিতর না বোঝা প্রশ্নকে সে নিজের আরেকটি প্রশ্ন বানিয়ে বলল, অনন্য পড়াশোনা বলতে বুঝিনি আমি, আরো পড়া বাকি আছে। শান্ত গলায় বললাম। খুব বয়স্ক করে একজন লোক বলে উঠল, আরে মায়া তো দেখছি খুব বেয়াদব। আমরা মাইয়া দেখতে আসছি, এখন দিয়ে মাইয়া নিজেই আমাদের প্রশ্ন করে। ভদ্র দেখতে একজন মাঝবয়সী লোক বলে উঠলেন, চাচা কি বলছেন এসব? মেয়েটি বুঝতে পারেনি তাই জিজ্ঞাসা করছিল, ওকে বুঝিয়ে বললেই তো উত্তর দিয়ে দিত। আমি বলছি, মা তুমি কোরআন তেলাওয়াত করতে পারো? জি। বয়স্ক লোকটি বিরক্তি ভাব নিয়ে আরেকজন মহিলাকে কি যেন ইশারা করলেন। মহিলাটি তখন ফাটা বাঁশির সুরে বলল, ইয়াসিন সূরার 6 নম্বর মুবিন বলো তো। সিমরানের ভীষণ কান্না পাচ্ছে। সে ইয়াসিন সূরার 3 নাম্বার পর্যন্ত মুখস্থ করেছে, কিন্তু এখন 6 নাম্বারটি বলতে হবে। যদি জানতো পাত্রপক্ষরা এমন হয় তাহলে নিশ্চয়ই পালিয়ে গিয়ে বিয়ে করত। সিমরানের নীরবতা দেখে সবাই বুঝতে পেরেছে। ওই ভদ্রলোকটি পরিবেশ ঠিক করার জন্য বলল, মা তুমি যে কোনো সূরা বলো, যেটা পারো সেটাই। সিমরান মনে মনে লোকটিকে ধন্যবাদ দিল। লজ্জার হাত থেকে সে কিছুটা হলেও বাঁচতে পেরেছে, তাই ইয়াসিন সূরার প্রথম 2টা মুবিন বলল। ছেলেটিকে বসানো হলো সিমরানের পাশে। পুরো শরীর কাঁপছে তার। এ তো ছেলে নয়, যেন জল হস্তি। এত লম্বা, কমসে কম 6.5। ওজন 100-র নিচে হবে বলে মনে হচ্ছে না। ছেলেটি বেশ কিছু প্রশ্ন করলো। প্রশ্ন করা শেষ হলে সিমরান চলে গেল তার রুমে। প্রায় 1 ঘন্টা পর খবর এলো আজকেই বিয়েটা হয়ে যাবে। তবে মেয়ের বয়স বেশি, সেই জন্য নাকি বেশ মতো বিরোধ হয়েছে। ভদ্রলোকটি নাকি বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে।
সিমরানের আত্মীয়ের মধ্যে কয়েকজনকে ডাকা হলো। আজ কাবিন পড়িয়ে পরে বিয়ে ঠিক করবে। সিমরানের বাবা মা এমন হুটহাট বিয়েতে রাজি নয়। তারা তাদের একমাত্র মেয়ের বিয়েতে আনন্দ উল্লাস করবে। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো জাস্ট কাবিন হবে। শুরু হলো সাজগোজ। কাবিন পড়ানোর ঠিক 10 মিনিট আগে আবারও ভেঙে গেল সিমরানের বিয়ে। ছেলেপক্ষরা কিছুতেই বিয়ের পর মেয়েকে পড়াবে না, কিন্তু সিমরানের বাবা কিছুতেই এই শর্তে রাজি হবে না। এর ফলে যদি মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে যাক, তবুও তার কোনো আফসোস নেই। বিয়েটা অবশেষে ভেঙে গেল। মানুষ ভর্তি লোক নিমেষেই চলে গেল। কথাটা শুনে সিমরান কিছুক্ষণ লুঙ্গি ড্যান্স দিতে লাগলো। ভয়ানক ফ্যামিলিতে সে কিছুতেই বিয়ে করতে চাইছিল না, কিন্তু পরিবারের জন্য মুখ ফুটে কিছু বলেনি। তবে ছেলেটি তার পরিবারের মতো ছিল না। আড়ালে সে বলে গিয়েছিল, আপনাকে আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু পরিবারে বাধা ছেড়ে থাকায় আমার পছন্দ শুধু পছন্দই রয়ে গেল। আমার আম্মু অসুস্থ, তাই ওনার সেবা যত্ন করার জন্য কাউকে দরকার। আমিও চাই না আমার জন্য আপনার ক্যারিয়ার নষ্ট হোক। ভালো থাকবেন, আর যদি পারেন আমার মতো খারাপ লোকটিকে ক্ষমা করে দিবেন। আমার পরিবার বউ নয়, বুয়া করছে। অল্প বয়সী আর কম শিক্ষিত মেয়ে, যার সাথে যেমন আচরণ করা হোক সে যেন সব সহ্য করতে পারে, মুখ ফুটে যেন কিছুই বলতে না পারে। ছেলেটির কথায় কষ্ট ও লজ্জা দুইটাই ছিল। কেন যেন খুব ভালো লাগছিল ছেলেটিকে সিমরানের কাছে, কিন্তু মুখে কিছু না বলে মিষ্টি হাসিতে বিদায় দিয়েছিল সেদিন। এইভাবে চলে গিয়েছিল 10টা দিন। সিমরানের পরিবার নিজেদের নিজেই দোষ দিচ্ছিল। বারবার অনুতাপ করছে কেন তারা প্রথমবারই না কেন বলেনি। আবার এইটাও ঠিক করে নিয়েছে আজকের পর আগে ছেলের খোঁজ নেবে, তারপর পরিবারের খোঁজ নেবে, পরে মেয়েকে দেখাবে। গ্রন্থাগারে বসে আছে নওশিন আর সিমরান। হ্যারি পটার সিরিজের 3য় বইটি পড়তে ব্যস্ত নওশিন। সিমরান পড়ছে বুদ্ধদেব বসুর লেখা হলুদ বসন্ত। হঠাৎ কয়েকটি লাইন পড়ে সে বইটা রেখে দিল। ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা কোথায়? ভালো লাগলে মানুষ সেই ভালো লাগাকে তার ইচ্ছাধীন করে রাখতে পারে, কিন্তু ভালোবাসলে মানুষ নিজেই সেই ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে। তার নিজের কোনো নিজস্ব সত্তা থাকে না। ভালোবাসা তাকে যা বলে পোষাপুষ্যির মতো সে তাই করে। লেখাগুলো বারবার পড়ে বিরক্তি নিয়ে বলল, ভালোবাসা কেন স্বাধীন হবে না? কেন একজন আরেকজনের ইচ্ছা মতো চলবে? তাহলে তো খুব সহজেই ভাঙন ধরবে। ভালোবাসা হওয়া উচিত মুক্ত পাখির মতো। পাখিরা যেমন নিজ আপন মনে আকাশে টানা মেলে ওড়ে, ঠিক তেমনি ভালোবাসার মানুষরা তাদের ইচ্ছা মতো উড়বে। নওশিন চট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। চেয়ারের শব্দ শুনে সিমরান তার দিকে তাকাতেই নওশিন বলে উঠল, আমিও আজ জাদুর দেশে চলে যাব। দেখছিস ওই দেওয়ালটা? চোখ বন্ধ করে দৌড় দিব আর চলে যাব হ্যারি পটারের মতো। সিমরান কিছু বলতে যাবে তার আগেই দৌড় দিল নওশিন। দেওয়ালে বাড়ি খেয়ে মেঝেই পড়ে আছে সে। সিমরান হাসতে হাসতে হঠাৎ চেয়ার থেকে পড়ে গেল। গ্রন্থাগারে বসে থাকা লোকজন সবাই অবাক চোখে দুইজনকে দেখতে লাগলো। হঠাৎ করে একটা বাচ্চার হাসি শুনে সবাই হাসতে শুরু করে দিল। বাচ্চাটি এসে সিমরানের হাত ধরে টানতে টানতে বলল, অপরের দুঃখে যে হাসে তার দুঃখে পুরো লাইব্রেরি হাসে। ভবিষ্যৎ ছোট মিয়ার বউ। এই, আবারও তুমি এখানে? আমাকে ফলো করছো তুমি? বসা থেকে উঠে হাত পা ঝেড়ে বলল সিমরান। নিবিড় তখন বলল, তুমি আমায় ফলো করছো? আমি তো সবসময় আসি এখানে ভাইয়ার সাথে। বলি পছন্দ করো, ভালো কথা, সরাসরি বলতে পারো না? আমার মতো কিউট হ্যান্ডসাম সুপুরুষ ও সরি 8 বছরের ছেলেকে যে কেউ দেখলেই বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। জানো, প্রতিদিন কোটি কোটি মেয়ের বিয়ের প্রস্তাব আসে আমার জন্য, কিন্তু আব্বু আম্মু বারণ করে দেন। আমি নাকি ছোট, তাই। এখন তুমি বলো কোন অ্যাঙ্গেল দিয়ে আমাকে ছোট দেখা যায়? চোখ বড় বড় করে বলল সিমরান। হাইটে ছোট হলেও কথাই পাক্কা। কেন যে তোমার আব্বু আম্মু তোমার বিয়ে দিচ্ছে না? এত বড় বুড়া ছেলের বিয়ে তো আরো 5 বছর আগে দেওয়া উচিত ছিল। 3 বছর বয়সে বিয়ে করা উচিত ছিল। তাহলে আজ তোমার 4 বছরের একটা বাচ্চা থাকতো। সিমরানের কথাটা ভীষণ মনে ধরল নিবিড়ের। সিমরানের হাত ধরে টানতে টানতে বলল, আসো যাই, তাহলে আমরা বিয়ে করে ফেলি। জানো, আব্বা আম্মু বডিগার্ড ছাড়া রাস্তায় যেতে দেয় না। যদি কোনো সুন্দরী মেয়ে কিডন্যাপ করে নিয়ে যায়, সেই জন্যই তো বডিগার্ড হিসেবে ভাইয়াকে পাঠায়। নিবিড়ের কথা শুনে পাশ থেকে নীর বলে উঠল, আমি তোর বডিগার্ড? অঙ্কে ফেল করেছিস তাই স্যার মেরেছে, সেই জন্য হিসু করেছিস।
আবার ন্যাকা কান্না? স্যার ফোন দিয়েছে তোকে স্কুল থেকে নেওয়ার জন্য, সেই জন্যই তো গিয়েছিলাম। এখন আমি বডিগার্ড? যা, এখন থেকে স্যার মারলেও যাব না। সিমরানের হাত ছেড়ে দিয়ে নীরের হাত ধরে বলল, পাবলিক প্লেসে এসব কথা না বললেই নয়। চলো তো আমরা বাসায় যাই, পরে না হয় কথা বলবো। এই 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 যে সুন্দরী আপু, আমি যাচ্ছি, অন্য একদিন কথা হবে, কেমন? নীর হাসতে হাসতে নিবিড়কে নিয়ে চলে যায়। সিমরান তো হাসতে হাসতে প্রায় মাটিতে গড়াগড়ি খাবে। তখন হঠাৎ নওশিনের কথা মনে পড়াতে গিয়ে দেখলো বেচারি অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকজনকে বলে বাহিরে বেঞ্চে বসিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। আকাশটা আজ ভীষণ মেঘলা। একটু পরেই শুরু হবে তার ভয়ানক কান্না। আকাশ থেকে মনে হচ্ছে এই কান্না আজ সারা দিন চলবে। সেই কান্নার সাথে তাল মিলিয়ে চলবে সিমরানের কান্না। অপমান বোধ তাকে ঘিরে ধরেছে। লজ্জা অপমান বিনা কারণে কেউ পেয়ে থাকলে তার কষ্ট হয় ভীষণ। আজ সেদিনের দেখে যাওয়া পাত্রটির সাথে সিমরানের চাচাতো বোনের বিয়ে। সিমরানের চাচাতো বোন আইরিন মাত্র ক্লাস 10-এ উঠেছে। এই সময়ে বিয়ে ঠিক করা হয়েছে। আইরিনের বাবা মা এমন পাত্র কিছুতেই হাতছাড়া করতে চাইছেন না, তাই মেয়ের শৈশব উপভোগ করার আগেই সংসারের ঝামেলায় ঠেলে দিলেন। ওনাদের মতে মেয়েদের এত পড়তে নেই, বেশি পড়ালেখা করলে মেয়ে খারাপ হয়ে যাবে, তখন বড়দের সাথে মাথা উঁচু করে কথা বলবে। সিমরানের বাবা মা খুবই বিরক্ত আইরিনের বাবা মায়ের উপর। বিয়ে ঠিক করেছে ভালো কথা, কিন্তু এই ছেলে কেন? অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিত তাদের আপত্তি ছিল না। যে ছেলের সাথে তাদের পরিবারের বড় মেয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল আবার ভেঙেও গিয়েছে, সেই ছেলের সাথে কেন বাড়ির ছোট মেয়ের বিয়ে হবে? রাগে তারা দরজা জানালা বন্ধ করে বসে আছেন। প্রায় 1 ঘন্টা বৃষ্টি হবার পর সিমরান ছাতা হাতে নিয়ে বাহিরে বের হলো। এই মুহূর্তে বাসায় থাকা তার জন্য ভালো না। কষ্ট, লজ্জা, অপমান বোধ তার সামনে থাকার সব অন্ধকার করে ফেলবে। সাদা লং জামার কালো কালো প্রিন্ট, কালো প্লাজো, মাথায় কালো ওড়না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। গেটের কাছে যেতেই কারো দুচোখের সাথে তার দুচোখ মিলিত হলো। লোকটিকে দেখে সিমরান মাথা নিচু করে হাঁটতে লাগলো। লোকটি আর কেউ নয়, সেই পাত্র, নাম ফয়সাল। সিমরানকে যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে ফয়সাল ততক্ষণ পর্যন্ত তাকিয়ে আছে। সে যে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে তার চোখগুলোই প্রধান সাক্ষী। দীর্ঘশ্বাস ছেড়ে বাহিরের দিকে হাঁটা দিল ফয়সাল। আইরিনকে সে মন থেকে বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু পরিবারের বাধ্য ছেলে থাকায় তাকে যে করতেই হবে এই বিয়ে। নিষ্পাপ মেয়ের জীবন তাকে তো নষ্ট করতেই হবে। বারবার অনুতাপ করছে কেন সেই পরিবারে জন্ম নিয়েছে। বারবার উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ তাআলাকে ডাকছে। সিমরান কিছু দূর যেতেই আবারও মুষলধারায় বৃষ্টি। দোকানের এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে বৃষ্টি কমার জন্য। না, বৃষ্টি আজ কিছুতেই কমতে চাইছে না, কিন্তু তার মন বৃষ্টির ছোঁয়াতে বারবার নাচতে শুরু করছে। আশপাশটা দেখে ছাতা নিয়েই নেমে পড়ল বৃষ্টির ছোঁয়াতে নিজেকে বিলিয়ে দিতে। এই যে মিস, আপনার ছাতাটা দেওয়া যাবে? একজনের ডাকে হুঁশ ফিরে আসলো সিমরানের। সামনে তাকিয়ে থেকে বড় বড় চোখে বলল, আপনি আবারও? এতদিন তো প্রথমবার আপনার পাকা ভাই এসে চালিয়েছে, এখন দেখছি আপনি আসছেন। ফলো কেন করছেন? পৃথিবীটা গোল, আমি এখন খুব ভালোই টের পাচ্ছি। কেননা দুনিয়াতে কি মেয়ের অভাব ছিল যার জন্য সব সময় আপনার সামনেই পড়তে হয়? সিমরান মুখ বাঁকিয়ে ছাতাটা মাথার উপরে রেখে বলল, সরি, ছাতা দেওয়া যাবে না, বিকজ আমার একটাই ছাতা। আপনি তো ভিজে গিয়েছেন, এখন তার ছাতার দরকার নেই। আমার সামনে একটু কাজ আছে, আমি কাজ শেষ করে এসে দিয়ে যাচ্ছি, ততক্ষণ আপনি ভিজতে থাকুন। ছাতা দেই আর আপনি নিয়ে পালিয়ে যান, তাই তো? আমাকে দেখে চোর মনে হচ্ছে আপনার? নীরকে বলছেন চোর? আপনার ছাতার দাম কত? এক্ষুনি দিচ্ছি, বলুন। আমি আপনার নাম জানতে চেয়েছি কি? কি ভালো পদ্ধতি নাম বলার। এখন থেকে আমিও বলবো। জানেন এই মিস সিমরান কি? সিমরানের সাথে লাগতে আসলে গুম করে ফেলবো। আমিও তো আপনার নাম জানতে চাইনি, তাহলে কেন বললেন আপনার নাম? হয় হয়, এত সুন্দর ছেলে সামনে থাকলে নাম জানানোর ইচ্ছা তো হতেই হবে, তাই না মিস সিমরান? সিমরান নিজের কথার জালে নিজেই ফেসে গিয়ে চলে যেতে নিলে গর্তে পড়ে যায়। বৃষ্টির পানিতে গর্ত ভরপুর। বেচারি পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলল, আপনাদের দুই ফায়ের সাথে দেখা হলে আমার দিনটা খারাপ হয়ে যায়। নীর মুচকি হেসে এক হাত বাড়িয়ে দিল। সিমরান হাত ধরে উঠে মুখ ফুসকে বলে ফেলল, ধন্যবাদ। নীর অবাক হওয়ার ভান ধরে বলল, আমাকে আপনি ধন্যবাদ দিচ্ছেন? আমার এই জীবন সার্থক হলো আজ। কথা ঘোরানোর জন্য সিমরান বলল, লাগবে ছাতা? এখন তো ভিজেই গিয়েছি,
আচ্ছা, তার দরকার নেই। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছেন? মন ভালো ছিল না, সেই জন্য ঘুরতে আসছিলাম। কিন্তু এখন বোয়াল মাছ ধরে ফেলেছেন। অসভ্য ছেলে, এখন আপনি কোথায় যাবেন? এই তো সামনেই। আসুন আমরা কথা বলতে বলতে যেতে থাকি, মন ভালো হয়ে যাবে আপনার। সিমরান সায় দিল। দুইজন একসাথে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছে। নীর তখন মনে মনে বলল, ইয়াহু, প্ল্যান সাকসেসফুল। নিবিড়ের বুদ্ধিটা কাজে লেগে গেছে। ভাগ্যিস পা দিয়ে ইটটা পিছনে রেখেছিলাম, সেই জন্যই তো পড়ে গেল, আর আমার লাইন ক্লিয়ার হলো। নিবিড় বস, ইউ আর জিনিয়াস ব্রো। গাড়ি থেকে নিবিড় শিখিয়ে দিয়েছিল ছাতা নেওয়ার উদ্দেশ্যে গিয়ে কথা বলতে, যদি পারে কোনো না কোনো হেল্প করার জন্য। মেয়েদের হেল্প করলে নাকি তারা ভীষণ খুশি হয় আর ফ্রেন্ডলি ব্যবহার করে। গাড়ির হর্নের শব্দে পাশ ফিরল নীর। জানালা দিয়ে বুড়ো আঙুল বের করে বেস্ট অফ লাক জানালো নিবিড়। নীর ফ্লাইং কিস দিয়ে ইশারা করল। তোর গিফট পেয়ে যাবি আজ। দুই ভাইয়ের এসব কারসাজি বেচারি সিমরান কিছুই জানল না। সে মনে মনে নিজেকে বকতে লাগলো, এত ভালো ছেলের সাথে কত খারাপ ব্যবহারই না সে করেছে, কিন্তু আজ ছেলেটা তাকে সাহায্য করেছে। মনে মনে লজ্জা ও খুব খুশি হলো। সিমরান বাসায় বসে আছে, তার সামনে বসে আছে ফয়সাল ও আইরিন। আইরিনের দু চোখ ফোলা কলা গাছ হয়ে গিয়েছে। প্রায় 30 মিনিট ধরে সে সিমরানের কাছে বসে আছে আর কান্না করছে। তার এক কথা, বিয়েতে সিমরানকে থাকতেই হবে। থাকতে হবে মানে থাকতেই হবে। সিমরান রাজি না থাকায় ফোন করে ফয়সালকে ডেকে এনেছে। আইরিনের কান্না দেখে মনে হচ্ছে সে কারো মৃত্যু দুঃখে কান্না করছে। ফয়সাল তখন সিমরানের দিকে তাকালো, অদ্ভুত মিষ্টি ও অনুরোধ সুরে বলল, জানি দোষটা আমাদের, তবুও বলছি প্লিজ আসুন বিয়েতে। তাছাড়া প্রথম দেখায় তো অনেকের বিয়ে হয় না, সেই জন্য কি কেউ কষ্ট পায়? বুঝেছি সমস্যাটা পরিবারের, তবুও ছোট বোনের মুখের দিকে তাকিয়ে তো একটু নরম হতেই পারেন। প্লিজ বিয়েতে থাকবেন। অবশেষে রাজি হলো সিমরান। ছোট বোনের আবদার সে কিছুতেই বারণ করতে পারেনি। তার উপর ফয়সালের অনুরোধ। গায়ে হলুদের শাড়ি পরে হাতে হলুদের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে সিমরান। ফয়সালের বাড়ির গেটের কাছে যেতেই লজ্জার বাতাস তার পুরো শরীরটা ছুঁয়ে দিল। সে প্রথমে আসতে চাইছিল না, কিন্তু মায়ের কথা শুনে এসেছে। তার মা তাকে বলেছে, লজ্জা থাকা উচিত, ওর বাড়ির লোকদের তো কেন থাকবে? বিয়েটা আমরা ভেঙেছি, ওরা নয়। আর তুই যে ভেঙে পড়িস নি, এটা তো দেখাতে হবে ওই লোকদের। আমরা মেয়ে বলে কোনো সম্মান নেই আমাদের? লজ্জা কি শুধু আমাদের? আমরা কেন লজ্জা পাবো? লজ্জা তো পাওয়া উচিত ওই বাজে লোকদের, যারা মেয়েদের সম্মান করতে পারে না। আর তোর চাচা চাচি তো ছেলের বাড়ির ঘর, চাকরি, মোটা অঙ্কের টাকা দেখে এত ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন ওর খেলার বয়স, কিন্তু ওকে এখন সামলাতে হবে সংসার। ওরা তো আর পড়াবে না আইরিনকে। বেচারি মেয়েটা পড়তে খুব ভালোবাসে, কিন্তু আমাদের কথা তো শুনবে না ওরা। এখন তুই ভালো মেয়ের মতো যা, আর ওদের সামনে হেসে হেসে ঘুরে করবি। মেয়েদের মাথা নিচু করা ঠিক নয়, বিকজ মেয়েরা মা জাতি। মায়ের কথাগুলো বারবার রিপিট করছে সিমরানের কানে। পা চালিয়ে চলে গেল ভিতরে। ট্রে টেবিলের উপরে রেখে শাড়ি ঠিক করতে করতে অনেকগুলো রুমের পাশ দিয়ে সে যাচ্ছে। হঠাৎ একজোড়া হাতটাকে টেনে ভিতরে নিয়ে গেল। সামনে থাকা লোকটিকে দেখে চোখ বড় করে তাকিয়ে আছে সে। তার হাত ধরবে এই লোক সে ভাবতেও পারেনি। আচমকা কেউ হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে যাওয়াতে ভীষণ রকম ভয় পেয়ে গেল সিমরান। বন্ধ চোখগুলো ভয় ভয় মিলিয়ে সামনে থাকা লোকটিকে দিকে তাকিয়ে বলল, আপনি? লোকটি সিমরানকে দেওয়ালের সাথে মিশিয়ে খুব কাছে গিয়ে দাঁড়ালো। দেওয়ালে এক হাত দিয়ে বলল, বাহ, এত সহজে তুমি থেকে আপনি হয়ে গেল। তোমাকে তো সেলুট দেওয়া দরকার সিমরান জান, সেলুট দেওয়া দরকার। সাজা, তুমি এখানে কেন এসেছো? বা কি সম্পর্ক এসব জানার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু তুমি আমাকে টাচ কেন করেছো? রাগী কণ্ঠে বলল সিমরান। বরের বাড়িতে সাদাতকে দেখে সে অবাক হয়, তবে ভীষণ অবাক নয়, বিকজ বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন অনেকজনই আসতে পারে। হতে পারে সাদাত এই আত্মীয়র মধ্যে কেউ একজন। সেই জন্য বিচলিত না হয়ে রাগ দেখালো তাকে স্পর্শ করার জন্য। সিমরানের কথা শুনে সাদাত সিমরানের শাড়ির আঁচলটা ধরে বলল, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে জান। আর যদি ত্রিনা না থাকতো তোমায় বিয়ে করে নিয়ে যেতাম। ছি, কতটা বাজে লোক হলে এমন কথা বলতে পারে। এখন তো মনে হচ্ছে তুমি ত্রিনাকে আদৌ ভালোবাসো কিনা। খারাপ ভঙ্গিমায় ইশারা করে বলল সাদাত। আমি তো সবাইকেই ভালোবাসি, যাকে আমার চোখে সুন্দর দেখা যায় আমি তাকেই ভালোবাসি। তুমি যদি এখন আমাকে যেতে না দাও, আমি চিৎকার করব বলে দিলাম। সাদাত তার দুই হাত সিমরানের দুপাশের দেওয়ালে রেখে বলল, যাও, তোমাকে কি আমি ধরে রেখেছি?
বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সাদাত। এভাবে দাঁড়িয়ে থাকলে যাবো কিভাবে? তাই তো। সাদাত পথ ছেড়ে দিল। সিমরান এক দৌড়ে সেই জায়গা পরিত্যাগ করলো। মানুষের জীবন বড়ই অদ্ভুত। যার সাথে দেখা করতে একদম ইচ্ছে করে না, কিন্তু দেখা যায় বেলা শেষে তার সাথেই দেখা হয়ে যায়। মনে প্রাণে যাকে মন থেকে ঘৃণা করা যায়, পরে দেখা যায় ওই মানুষটার প্রেমেই হাবুডুবু খেতে হয়। মন মানসিকতা পরিবর্তন কখন কিভাবে হয় বোঝা মুশকিল। ঠিক এমনই ভাবে নীর কিভাবে সিমরানকে পছন্দ করতে শুরু করেছে সে ভেবে পায় না। তবে তার এই 2-1 দিনের পরিচয়ে পছন্দ কিংবা ভালোবাসা তৈরি হয়নি। আজ তার ভালোবাসার 3টি বছর হতে চলেছে। সিমরান তার কিছুই জানে না। 3 বছর আগে নিবিড় সিমরানের ছবি দেখে সে প্রথম পুতুল ভেবে নীরকে জানিয়েছিল, ভাইয়া আমাকে এই পুতুলটা কিনে দিবেন? দেখো কি সুন্দর পুতুল, আমার বউ পুতুল। নিবিড়ের হাত থেকে ছবিটা নিয়ে নীর প্রথম সিমরানকে দেখেছিল। ঠোঁটে হাসি, নাকের ডগায় ছোট্ট তিল, চোখ নীল কালো, যেন একটা জলজ্যান্ত পুতুল। সেদিনের কথা মনে পড়াতে হেসে দিল নীর। ছোট্ট নিবিড় ছোট থেকেই বিয়ে পাগল ছিল। কোথাও কোনো মেয়ে দেখলেই বলতো, ভাইয়া দেখো আমার বউ যাচ্ছে। বউ যাচ্ছে বউ যাচ্ছে বলতে বলতে সিমরানকে রাস্তা দিয়ে পার হতে দেখেছিল সামনে থেকে। সিমরানের পিছু নিল সেদিন থেকেই নীর। বউয়ের কথা ভাবছো ভাইয়া? দরজায় টোকা দিয়ে এক পা বাহিরে অন্য পা ভিতরে রেখে বলল নিবিড়। অতীত থেকে ফিরল নীর। নিবিড়কে দেখে হেসে বলল, তোর মতো বিয়ে পাগল আমি না যে সবসময় মেয়েদের কথা ভাববো। ছোট ছেলেরা বিয়ের কথা ভাববে না, এটাই তো স্বাভাবিক, তাই না? নিবিড়ের কথা শুনে ভ্রুচোরা কুচকে তাকালো নীর। এত বড় ইনসাল্ট এইটুকু ছেলের কাছে মেনে নিতে কষ্ট হচ্ছে তার। তবুও পরবর্তী প্ল্যানের জন্য হজম করে নিল। নিবিড় তখন মাথায় হাত দিয়ে তার ছোট ছোট চুলগুলো টেনে বলল, ভাইয়া মাথায় কিছু সমস্যা হচ্ছে? মানে? দেখো না, একটা বুদ্ধি আসছে আবার চলে যাচ্ছে। যখন আসছে তখন গেঁথে রাখ, তাহলেই তো হয়। চুলগুলো কেমন যেন উস্কো হয়ে যাচ্ছে। ভাইয়া তোমার চুলে কি জেল ইউজ করো? মানে আমি ইউজ করতে চাচ্ছি। এখন তো বাংলাদেশের মেয়েরা পিছনে ঘুরে, তখন পৃথিবীর মেয়েরা আমার পিছনে ঘুরবে। বলো না কি হেয়ার জেল? নীরের এখন নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। ছোট ভাইয়ের পাকনামও এখন থেকে খুব জ্বালাচ্ছে, কিন্তু পরবর্তী পদক্ষেপে সাহায্য করার একমাত্র উপায় ছোট ভাই। তাই চুপ থেকে বোকা বোকা হাসি দিয়ে বলল, চল তোকে আজ সুন্দর একটা ছড়া শিখাই। এই ছড়া শিখলে তোর অনেক খেলার সাথী হবে। সত্যি? হুম। তাহলে বলো। বল, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? বল, চুপ করে আছিস কেন? নিবিড় কিছুক্ষণ নিজেই নিজের মাথার চুলগুলো ধীরে ধীরে টান দিয়ে বলল, তোমার ছড়া তো হয় নাই। এই ছড়া বললে তো কোনো মেয়েই আসবে না আমার পাশে, তখন তো সবাই রাগ দেখাবে। নিবিড়ের কথা শুনে আর চোখে তাকিয়ে বলল নীর, তাহলে কোন ছড়াতে সবাই তোর কাছে দৌড়ে আসবে শুনি? শোনো তাহলে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, রাস্তাঘাটে যেদিকে তাকাই সব জায়গায় দেখি দাঁড়িয়ে আসছে বউ। নীর এইবার রাগে ছুটে মারতে যায় নিবিড়কে। খিলখিল করে হেসে দৌড়াতে শুরু করে নিবিড়। 2 ভাইয়ের বয়সের এত তফাৎ, তবুও তাদের দুষ্টুমি, ভালোবাসার বন্ধন, ঝগড়া, ফাইজলামি কোনো কিছুরই কমতি নেই। যেন তারা সমবয়সী। ভাই বোনের বা ভাই ভাইয়ের প্রতি অথবা বোন বোনের প্রতি ভালোবাসা হওয়া উচিত ঠিক এরকমই, যেখানে থাকবে দুষ্টুমি, মাঝে মাঝে শাসন, ভয়ানক আনন্দময় আবদার, নিঃস্বার্থ ভালোবাসা। যাদের ছোঁয়াতে মেতে থাকবে বাড়ি, বাড়ির সব আসবাবপত্রগুলো হাসবে সারাক্ষণ তাদের এই খুনসুটিগুলো দেখে। যেদিন দেখবে ভাই বোনের মান অভিমান, সেদিন যেন আসবাবপত্র, ঘর বাড়ি সবকিছুর মাঝে কষ্টের বিরাজ প্রকাশ পাওয়া যায়। বিয়েটা হয়ে গেল আইরিনের। ভালোভাবেই মিটেছে বিয়েটা। আইরিনের মা বাবা যেন হাতে চাঁদ পেয়েছে এমন একটা ভাব নিচ্ছে। সিমরান আজ অনেকদিন পর কলেজের উদ্দেশ্যে হাঁটা দিল। মনটা আজ তার ভীষণ ভালো। আজ বসন্ত, চারিদিকে অশান্ত বাতাস তার মনকে করছে প্রফুল্ল। কথায় আছে, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কিন্তু বসন্ত যখন এসেছে, ফুল তো অবশ্যই ফুটবে। চারিদিকে ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। আজ সিমরানের মন পাগল পাড়া। গাঁদা ফুলের সাজ আজ সেজেছে সিমরান। গায়ে বাসন্তী রঙের শাড়ি, খোপায় গাজরা ফুল, মাথায় টায়রা আর হাতে পড়েছে কাছের চুড়ি। দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নীর, যেন আজ সে বসন্তের রানীকে দেখছে। নাকের ডগায় ছোট্ট তিলটা খুব সহজেই ধরা পড়ল তার চোখে।
কিন্তু বড়ই আফসোস আজ সে সাজেনি। তবে নিবিড় আজ বাসন্তী রঙের পাঞ্জাবি পরে নেমেছে রাস্তায়। তাকে দেখতে একদম পুতুল মনে হচ্ছে। রাস্তা দিয়ে নিচে নিচে যাচ্ছে আর মেয়েদের সাথে পিক নিচ্ছে, গাল টেনে দিচ্ছে, অনেকে চুমুও দিচ্ছে। মেয়েদের কাছ থেকে সরে এসে নীরকে বলল, দেখো ভাইয়া, মেয়েগুলো কত অভদ্র, রাস্তাঘাট কিছু দেখে না নাকি? আমার গালে পাপ্পি দিচ্ছে, ছি কি লজ্জা। তুমি এতটাই কিউট দেখতে, আমারই তো পাপ্পি দিতে ইচ্ছে করছে, দিব নাকি পাপ্পি? পিছন থেকে সিমরানের কণ্ঠ শুনে তাকালো দুই ভাই। নিবিড় দৌড়ে গিয়ে তার গাল পেতে বলল, ভাবি তোমার জন্য তো আমার গাল দুটো ফি, নেও পাপ্পি দাও। সিমরান নিবিড়ের গালে পাপ্পি দিতেই নিবিড় চোখ টিপ দিল নীরের দিকে তাকিয়ে। ইশারাতে বোঝালো এই পাপ্পি সে তার জন্য নিচ্ছে না, নীরের জন্য নিয়েছে। পাপ্পি নিয়ে দৌড় দিয়ে দাঁড়ালো নীরের সামনে, আবারও চোখ টিপ দিয়ে বলল, ভাইয়া তুমি একটা পাপ্পি দাও এই গালে। নীর পাপ্পি দেওয়ার পর নিবিড় মুখ চেপে হাসতে লাগলো। নীর রাগী চোখে তাকাতেই বলল, যার জন্য করি চুরি সেই বলেছ, আব্বু বলেছে সকালে। সিমরান এদিক ওদিক তাকিয়ে নওশিনের জন্য অপেক্ষা করছে। হঠাৎ তার চোখ জোড়া সামনে একজনকে দেখে আটকে গেল। মুখের হাসিটুকু নিমেষেই উধাও হয়ে গেল। চোখের কোণে পানি এসে জমতে শুরু করলো। এ কাকে দেখছে সে? এতগুলো বছর ধরে যার জন্য সে অপেক্ষা করছে, আজ কিনা সে বিয়ের দিন রাতে বাবা মায়ের ঠিক করা ছেলেকে বিয়ে করবে না বলে পালিয়ে গিয়েছিল সেতু। 3 দিন সে অনেক বুঝিয়েছে, কিন্তু কেউ তার কথা শোনেনি। অতঃপর এক প্রকার বাধ্য হয়েই তাকে ত্যাগ করতে হলো পরিবার। আজ 10টি বছর পর সেতুকে দেখে সিমরানের চোখে পানি। সিমরানের খেলার সাথী, ভালোবাসা প্রকাশ করার একজন মাত্র ব্যক্তি ছিলেন সেতু। সেতু সম্পর্কে সিমরানের ফুপু হয়, নিজের নামের সাথে মিল রেখে নাম রেখেছিলেন ভাতিজির। আজ 10টি বছর পর ফুপুকে দেখে ঠিকই চিনে ফেলল সিমরান। পা দুটো বারবার বলছে, এই সিমরান, দাঁড়িয়ে আছিস কেন? দেখ কে তোর সামনে দাঁড়িয়ে আছে, চিনতে পারছিস না? আরে উনি তো তোর ফুপি, যার কাছে তোর ছোটবেলার দিনগুলো অর্ধেক কেটে যেত। যা তাড়াতাড়ি যা ওনার কাছে, জড়িয়ে ধরো ওনাকে। পার্কের কোণে গাছের নিচে দাঁড়িয়ে আছেন মিসেস সেতু রহমান এবং তার স্বামী জনাব শরীফ আহমেদ। বয়স বাড়লেও ভালোবাসা কিংবা আনন্দ কিছুই কমেনি তাদের। মুখ জোরে রয়েছে আনন্দের হাসি। সিমরান সেদিকে পা বাড়ালো, কিন্তু মাঝপথে কিছুটা অভিমান, কষ্ট, রাগ গেঁথে বসলো তার মনে। এক আকাশ অভিমান নিয়ে মনে মনে বলল, ভালোই তো আছো তুমি, তাহলে কেন যাবো তোমার কাছে? তোমার কাছে তো এখন আমার কোনো মূল্য নেই। যদি থাকতো তাহলে কি এই ছোট্ট সিমরানকে রেখে চলে যেতে পারতে? যাবার আগে আমার কথা কি তোমার মনে আসেনি? আসবেই বা কেন? তুমি যাকে চেয়েছো তাকেই তো পেয়েছো, আমার কথা কেন ভাববে? যাবো না তোমার কাছে, সম্পর্ক নেই আমাদের। মনের ভিতরের অভিমান হলেও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ নওশিনের কথা শুনে হুঁশ ফিরলে চোখ পরিষ্কার করে রাগী কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ওয়েট করছি, কিন্তু ম্যাডামের তো কোনো খবরই দেখছি না। বলি এত দেরি কিসের? আসতে দেরি হলো, কিন্তু তুই কান্না কেন করছিস? ওই সাদাত ফাদাতকে কি মনে পড়লো নাকি তোর? সাদাত আবার ফাদাত কেমনে হয়? বাই দ্য ওয়ে, এই ফাজিলের কথা কেন মনে করব? শোন, আমার চোখের পানি এত তুচ্ছ নয় যে খারাপ লোকের কথা ভেবে কান্না করব। আমি তো এত এত কাপল দেখে কান্না করছি। আজ সবাই কাপল হয়ে এসেছে, আর আমরা দুইজন কিনা সিঙ্গেল হয়ে এসেছি। জানিস নওশিন, আমাদের কপালে প্রেম, ভালোবাসা এবং বিয়ে, তিনটার থেকে যে কোনো একটাও লেখা নাই। তাই তো 21 বছর ধরে নামের আগে সিঙ্গেল উপাধি নিয়ে ঘুরছি। হেসে দিল নওশিন। এই ফাঁকে সিমরান এড়িয়ে গেল তার কান্নার রহস্য। দুই বান্ধবী পা মিলিয়ে কলেজের ভিতর চলে গেল। অন্যদিকে নিবিড় আইসক্রিম খাবার বায়না করে টেনে হিচড়ে নীরকে নিয়ে চলে গেল। বেচারা নীরের আর প্রেম করা হলো না। মনে মনে নিবিড়ের গোষ্ঠী উদ্ধার করে পরে নিজেকেই বকতে লাগলো। ছোট ভাইকে বকতে গিয়ে নিজেকেও দিয়ে দিল অবশেষে। কলেজ মাঠের এক কোণায় বিভিন্ন ধরনের রং নিয়ে বসে আছে একদল তরুণ। সিমরান অবাক হয়ে নওশিনকে বলল, বসন্ত বরণে রং খেলা হয় নাকি? হ্যাঁ, এবার তো কলেজে বসন্ত উৎসবের রং খেলা হবে, কেন জানিস না তুই? মাথা এদিক ওদিক ঘুরিয়ে না অর্থ বোঝালো সিমরান। নওশিন তখন নিজের মাথায় নিজেই চাপড় মেরে বলল, মাইয়া, তুই কোনোদিন ঠিক হইবা না। কলেজের সবাই এই কথা জানে, আর তুই কিনা ঢং দেখানোর জন্য কলেজ ভর্তি আছো মাইয়া। নওশিনের রাগ উঠলে সে তখন মাইয়া মাইয়া বলে সম্বোধন করে।
ওর রাগ দেখে মনে হচ্ছে সিমরান ভুল কিছু করে ফেলেছে। রং খেলা বিষয়ক সে কিছু জানে না, তার মানে সে কঠিনতম অপরাধ করে ফেলেছে। এই অপরাধের জন্য তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। নাচ শুরু হয়ে গেল। ছেলে মেয়েদের নাচে মেতে উঠল পুরো কলেজ। কলেজেও মনে হচ্ছে নাচছে তরুণ তরুণীদের সাথে, কিন্তু নওশিন ও সিমরান ব্যস্ত রং খেলা নিয়ে। হঠাৎ কেউ একজন এক মুঠো রং সিমরানের গায়ে ছুঁয়ে দিয়ে উধাও হয়ে গেল। চোখের ভিতর রং যাওয়াতে ভালো করে দেখতে পেল না ছেলেটিকে, তবে ঝাপসা চোখে শার্টের কিছুটা অংশ দেখতে পেয়ে বুঝে গেল ছেলেটি কে। ছেলেটি হলো নীর। সিমরান হেসে আবারও নওশিনকে রং লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। এইবার চোখ জ্বলছে সিমরানের। নওশিনকে বলে ওয়াশরুমের দিকে হাঁটা দিল সে। চোখ মুখ পরিষ্কার করে ওয়াশরুম থেকে বের হতেই কেউ একজন হ্যাঁচড়া টান দিয়ে ক্লাসরুমের ভিতরে নিয়ে গেল। সিমরান লোকটির বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। লোকটি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে আছে। চোখ মেলে সেই চেনা শার্টটি দেখে রেগে বলল, হঠাৎ কি হলো আপনার? আপনার ব্যবহার কিন্তু মোটেও ঠিক লাগছে না। হাসল নীর। সিমরানের নাকের ডগায় তিলটাই হাত বুলিয়ে বলল, আমাকে চিনতে পারছো না তুমি? কি এমন দেখলে যে অচেনা লাগছে? তাছাড়া আপনি করে কেন বলছো? তোমার কথাতেই তো এসেছি আমি। সিমরান ভ্যাবাচেকা খেয়ে গেল। নীর কি পাগল টাগল হয়ে গেল নাকি ভাবাচ্ছে তাকে। তবুও শক্ত হয়ে বলল, লজ্জা কেন করছেন আজব? তোমার কণ্ঠ হঠাৎ চেঞ্জ কেন হলো? ঠান্ডা কিছু খেয়েছো তাই না সাজি? হোয়াট? কে সাজি? ভাই আমি সাজি পাজি না, আমি সিমরান। অবাক হওয়ার ভান ধরে ছেড়ে দিল সিমরানকে। অনেক বড় ভুল করেছে এমন একটা ভাব নিয়ে বলল, এই চিচি, আপনি এখানে কেন? এইখানে তো আমার গার্লফ্রেন্ড সাজিয়া থাকার কথা ছিল। সরি মিস। সিমরান কিছু না বলে চলে যায়। সিমরান যাবার পরেই হাসতে থাকে নীর। ইচ্ছে করেই সিমরানকে রাগিয়েছে সে। সিমরানকে রং লাগানোর পর এক চিলতে হাসি দেখেছিল দূর থেকে। হাসির কারণ সিমরান যে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। নীর সে তো একটু একটু পছন্দ চায় না, সে চাই অনেক অনেক ভালোবাসা। তাই তো রাগিয়ে দিয়ে মনের ভিতরের অনুভূতি প্রকাশ করার ইচ্ছে জাগালো। পরের দিন স্কুলে গালে হাত দিয়ে বসে আছে নিবিড়। মনটা আজ তার ভীষণ খারাপ, কেননা মিশু আজ স্কুলে আসেনি। চুপটি মেরে বসে বসে ক্লাস করছে সে। স্যার তখন তাকে প্রশ্ন করল, বলো তো নিবিড়, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? স্যার, আমি তো মাঝে মাঝে দাঁড়িয়ে ঘুমাই। তাহলে উত্তর হবে নিবিড়। স্যার বোকা বনে গেল। এই ছেলেটিকে তিনি আজও মানুষ করতে পারলেন না। ক্লাসে সব সময় অমনোযোগী থাকলেও পরীক্ষার রেজাল্ট যখন আসে তখন দেখা যায় ওই প্রথম স্থান অর্জন করেছে। তাই কোনো স্যার ম্যাম তাকে ক্লাস থেকে বের করে দেয় না। স্যার তখন আরেকটি প্রশ্ন করল, সত্যি তুমি আজব প্রাণী। তো এখন বলো তো, কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে? প্রশ্ন শুনে নিবিড় তার ছোট্ট মুখটাকে টেনে টেনে বলল, থু থু থু। কি বলছেন স্যার? সি, এরকম খচ্চর পানি পৃথিবীতে আছে? ইস, কেন যে আমি আগে জানলাম না, তাহলে তো রুম থেকে বেরোতাম না। নাক ধরে কথাগুলো বলতে লাগলো। স্যার আর কোনো প্রশ্ন না করে ওনার কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। একাকী নীরবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে নীর। এক নজর সিমরানকে দেখার তৃষ্ণা তৈরি হয়েছে তার মনে। হঠাৎ মন কেন এত উতলে উঠল বুঝতে পারছে না সে। না, কিছুতেই সে একা থাকতে পারবে না। তাই চট করে সিমরানের নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং পড়তে আবার কেটে দিল। ফোন রিসিভ করার পর কি বলবে সে? সিমরান তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। না, তাহলে তো আজ তার ফোন দেওয়াই হবে না। উপরাল্লা মনে হচ্ছে এখন নীরের সাথে আছেন, কেননা হঠাৎ তার সামনে নিবিড় দাঁড়িয়ে আছে। ছোট্ট মুখে চিন্তার ভাঁজ, গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরের মুখের দিকে। নীর তার ভ্রুচোরা নাচিয়ে বলল, কোনো দরকার? বেচারা নিবিড় হঠাৎ করে কেঁদে উঠল। নীর হক চুকিয়ে উঠল, ভয়ার্ত কণ্ঠে বলল, ভয় পেয়েছিস নাকি? আয় আমার কাছে আয়। নিবিড় তার হাফ প্যান্টের দিকে ইশারা করল। নীর নিবিড়ের ইশারা অনুযায়ী নিচে তাকাতেই নিজের মাথায় নিজেই চড় মেরে বলল, আবার হিসু করে দিয়েছিস? এত বড় ছেলে হয়ে রাতে বিছানায় হিসু করতে লজ্জা করে না? ফাজিল। আমি কি করে জানবো যে আমি হিসু করে দেব? তাহলে হিসু করার পর কিভাবে বুঝলি? ওইটা তো প্যান্ট আর বিছানা ভিজা দেখে বুঝতে পেরেছি। আমি তো স্বপ্নে দেখেছিলাম আমি একা একা বাথরুম যাচ্ছি। বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গিয়েছি। প্যান্টের চেন খুলে হিসু করার পর বুঝতে পারলাম আমি শুয়ে শুয়ে জমিদারের মতো বিছানায় হিসু করছি।
কথাগুলো বলে আবারও কাঁদতে লাগলো নিবিড়। নীর কান্না থামানোর জন্য বলল, ওকে, সমস্যা নাই, তুই প্যান্ট চেঞ্জ করে আমার রুমে শুয়ে পড়। আম্মু তো সকালে ঘুম থেকে উঠে যদি দেখি বিছানা ভিজা, আমাকে তো একবার বল আরেকবার ফুটবল, আবার দেখা যাবে জামা কাপড়ের মতো ধুলাই করছেন। তো এখন কি করতে হবে আমার? চোখগুলো বাঁকা করে বলল নীর। নিবিড় তখন হাসি মুখে বলল, তুমি আজ আমার রুমে শুয়ে পড়ো আর আমি তোমার রুমে। সকালে যখন সবাই দেখবে যে আমরা রুম অদল বদল করেছি আর আমার রুমের বিছানা ভিজা, তখন বুঝবে রাতে তুমি শিশু করে দিয়েছ। তুমি তো বাচ্চা ছেলে, কেউ কিছু বলবে না, আর তোমার সম্মানও নষ্ট হবে না। তাছাড়া তোমার তো আর সম্মান টম্মান মেজে যাবে। নীর বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। সে কি কান্না করবে নাকি হাসবে? নিবিড়ের কাণ্ডগুলো এমনিই যে না হেসে পারা যায় না, তবে এই নীরকে বাজ দেওয়ার জন্য ওর কাণ্ডগুলো একদম উত্তম। কোনো উপায় না পেয়ে নিবিড়ের প্যান্ট বদলিয়ে দুই ভাই বিছানায় গা এলিয়ে দিতেই নীর বলল, জানিস ভাই, সিমরানের কথা খুব মনে পড়ছে। ওর সাথে কথা বলতে বড্ড ইচ্ছা করছে। তাহলে ফোন দিয়ে কথা বলো। আমি কি এখন মোবাইল হয়ে তোমাদের দুজনের মধ্যে ঘোরাঘুরি করব? কথা বলার জন্য তো কোনো বিশেষ কারণ দরকার, আমার কাছে তো কোনো কারণ নেই। নিবিড় বিছানা থেকে লাফিয়ে উঠল, কোমর ধরে নেচে নেচে বলল, তোমার সমস্যার সমাধান পেয়ে গেছি বউ। এক হাত কোমরে রেখে অন্য হাত মাথায় দিয়ে কোমর হেলিয়ে হেলিয়ে সে নাচতে লাগলো। নীর সন্দিহান নজরে বারবার নিবিড়কে দেখছে। এই ছেলে কি আদৌ বাচ্চা ছেলে নাকি 100 সন্তানের পিতা বুঝতে পারছে না নীর। ওর মতো বয়সে তো নীর বুদ্ধি কি তাই বুঝতো না, আর এই ছেলে কিনা অতি সহজে সমস্যার সমাধান করে ফেলে। স্ট্রেঞ্জ। বড় ফোন দাও ভাবির কাছে। ফোন দিয়ে কি বলবো? বলো নিবিড় নাকি আপনার ব্যাগে চকলেট রেখে এসেছেন, সে এখন চকলেটের জন্য কান্না করছেন। নীর এইবার চোখ পাকিয়ে বলল, এইটা তোর বিশেষ কারণ? রাতে বিছানায় হিসো করার ফলে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? দূর চাই, কিছুই তো বুঝো না। বলবা আমি নিবিড়কে বুঝাচ্ছি, তাকে দোকান থেকে অনেক চকলেট কিনে দেব, কিন্তু ও মানছে না। ওর নাকি আপনার ব্যাগের চকলেট চাই চাই। তাই আর কি, আপনার সাথে দেখা করার জন্য আমরা দুই ভাই আসছি। ভাই, তোর পাদে তো একটু ধুলো নেই? নিবিড় তার পা দুটো এগিয়ে দিয়ে বলল, সরি বচ্চম, পায়ে কোনো ধুলো নেই। তুমি বরং সকালের জন্য অপেক্ষা করো, ধুলো তুমি পেয়ে যাবে। নীর জোরে জোরে হাসতে লাগলো। সিমরানের নাম্বারে 5 বার ফোন দেওয়ার পরেও রিসিভ হচ্ছে না। আশা ছেড়ে দিয়ে শেষবারের মতো ফোন দিতেই ওপাশ থেকে ঘুমো ঘুমো কণ্ঠে সিমরান বলে উঠল, কে বলছেন? আমি। আমি তো বুঝলাম, বাট এই আমি মানুষটা কে? নীর আহমেদ। কোন নীর? তোমার ফিউচার সন্তানের বাবা। সিমরান এইবার চমকে উঠল, তড়িঘড়ি করে উঠে বলল, আপনি আপনি আমার ফোন নাম্বার কিভাবে পেয়েছেন? ফোন নম্বর পাওয়া এখন কঠিন কোনো কাজ নয় মিস। ফোন কেন দিয়েছেন? নাকি ওই সাজিয়া ভেবে ফোন দিয়েছেন? মুচকি হাসল নীর। এখনো রেগে আছে সিমরান। আপনার ব্যাগে আমার ছোট ভাই নিবিড়ের চকলেট, এখন সেই চকলেটের জন্য রাত জেগে কান্না করছে। আপনার এলাকায় কি দোকান নেই বা চকলেট কেনার টাকা নেই? রেগে গিয়ে বলল সিমরান। মাঝরাতে চকলেটের জন্য ফোন দিয়ে ঘুম ভাঙল তার। মেজাজ এখন তার 1000 ভোল্ট। ইচ্ছে করছে তার এখন নীরকে মারতে, কিন্তু পারছে না। নীর বুঝতে পারলো সিমরান রেগে আছে, তাই আর কিছু না বলে ফোন কেটে দিল। নিবিড়ের ঘুম যেন এখন ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। সে যেন বড় ভাইয়ের প্রেম সম্পর্কে জানার জন্য ভীষণ আগ্রহী। নীর ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, বিড়ালের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? যা ঘুমা। আরেকবার যদি দেখেছি আমাকে আজে বাজে বুদ্ধি দিয়েছিস, তখন তোকে ভূতের কাছে রেখে আসবো। শুয়ে পড়ল নীর। নিবিড় রাগ করে উল্টে ঘুরে শুয়ে পড়ল। নীর তখন পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মজা করছি বস, আপনার বুদ্ধি কাজে দিয়েছে, কিন্তু এত রাতে তোর ভাবির বাসার সামনে দাঁড়ালে খারাপ ভাববে মানুষ, তাই আর কি যাব না। আমার লিটল ডল। বড় ভাইকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল নিবিড়। শান্তির ঘুম ঘুমাচ্ছে দুই ভাই। তাদের দেখে মনে হচ্ছে খুবই সুখে আছে তারা। অন্যদিকে সিমরান ভীষণ অবাক হলো নীরের ফোন কেটে দেওয়া দেখে। মনে মনে ভাবছে ভুল কিছু বলে ফেলেনি তো, যার জন্য রেগে গিয়ে ফোন কেটে দিয়েছে। ফোন দিতে গিয়েও দিল না, যদি খারাপ কিছু ভাবে। মনে মনে ভাবলো আবার দেখা হলে সরি বলে ফেলবে। আইরিনের মন খুব খারাপ।
শ্বশুরবাড়ি মোটেও ভালো লাগছে না তার, দম প্রায় বন্ধ হয়ে আসছে তার। সারাদিন কাজ করার সত্ত্বেও যখন ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে বিশ্রাম নিতে চায়, তখনই শুনতে পায় শাশুড়ির চিৎকার। সারাদিন শুয়ে বসে থেকে মোটা হয়ে যাচ্ছে, কাজকর্ম কিছুই করে না। জানলে এই বউ জীবনেও বিয়ে করাতো না। বউ খুবই অলস। আইরিনের চোখের পানি এখন সাগরে পরিণত হচ্ছে। না পারছে সইতে, না পারছে কিছু ভরতে। এইটুকু বয়সে এতগুলো কাজ করা সত্ত্বেও শ্বশুরবাড়ির মন সে পাচ্ছে না। রাতে স্বামীর কাছে নালিশ করলে ফয়সাল বলে, বিয়ের আগে তোমাকে সবকিছুই বলেছি, আমার পরিবার বউ নয়, বুয়া চাচ্ছে। তাহলে কেন তোমার পরিবার কিংবা তুমি রাজি হলে? আমার টাকা দেখে রাজি হয়েছ? এখন টাকা দেখেই থাকো। অবশেষে স্বামীর কাছেও শান্তি না পেয়ে মুখ চেপে কাঁদতে থাকে আইরিন। এখন বুঝল সে, টাকাই সবকিছু না, ভালোবাসাই সব। বিছানায় শুয়ে পেটে বালিশ চেপে কান্না করছে সিমরান। অসম্ভব যন্ত্রণাতে বারবার কেঁদে উঠছে সে। পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম প্রায়। না, কিছুতেই সহ্য করা যায় না এই ব্যথা। মৃত্যু যেন খুব কাছেই তার। সিমরানের মা গ্লাস ভর্তি গরম পানিতে আদার রস আর বোতলে করে গরম পানি নিয়ে আসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বোতলটি এগিয়ে দিয়ে বললেন, একজন মা কতখানি কষ্ট করতে হয় দেখেছিস? প্রতি মাসে তীব্র যন্ত্রণা, প্রসব বেদনা সহ্য করার পরেই শুনতে পায় সন্তানের মুখে সেই মিষ্টি ডাক। মা ডাকটি শুনতে হলে প্রচুর কষ্ট সহ্য করতে হয় রে মা। একজন মা বলতে পারবে সন্তান পৃথিবীতে আনার কষ্ট কেমন। গরম পানি এনেছি, দেখবি খুব তাড়াতাড়ি ব্যথা কমে যাবে। সিমরানকে উঠিয়ে জোর করে গরম আদার পানি খাইয়ে দিলেন। বেচারি কান্না করে চোখ লাল করে ফেলেছে। প্রতি মাসে 2টা দিন তাকে এই কষ্ট সহ্য করতে হয়। সিমরানকে বসিয়ে রেখে ওর মা আবারও রান্নাঘরের দিকে পা বাড়ালেন। ফোন আসলো সিমরানের। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোন রিসিভ করে বলল, হ্যালো। সিমরানের কণ্ঠস্বর অস্বাভাবিক মনে হলো নীরের কাছে। গলায় কাটা আটকে যাবার মতো কণ্ঠ। কি হয়েছে তোমার? তেমন কিছু না। চকলেটের জন্য ফোন দিয়েছেন? হুম, ফোন দিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু মনে হচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে? অসুস্থ আমি, পরে কথা বলছি। ফোন কেটে দিল সিমরান। মা ও চাচির গলা শুনে তাকালো দরজার দিকে। মায়ের হাতে একটা ডিম মাছ ভাজি দেখে প্রশ্ন করছেন আইরিনের মা। ওনার মতে এই সময় নিরামিষ খেতে হবে। আমিষ জাতীয় খাবার শরীরের জন্য ঠিক না, পরে সমস্যা হতে পারে। মেয়েকে আদরে আদরে ব্রয়লার মুরগি বানিয়ে ফেলেছেন। একটু অসুখ হলেই বিছানা নিয়ে ফেলে। এই সমস্যা মনে হয় আর কারো হয় না। সিমরানের মা খাবারগুলো টেবিলের উপরে রাখলেন। আইরিনের মায়ের দিকে তাকিয়ে বললেন, মেনস্ট্রুয়াল চলাকালে মেয়েদের শারীরিক পুষ্টি চাহিদা পরিবর্তন আসে। এর কারণ শুধুই হরমোন নয়, এই সময় মেয়েদের দেহে অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ হারায়। তাই দেহের পুষ্টি উপাদান ঠিক রাখতে এই সময় আমাদের অর্থাৎ মেয়েদের ডায়েট চার্ট মেনে চলা উচিত। তাহলে শরীরের যে ক্লান্তিকর সময় বা খাবারের প্রতি অনীহার দুর্বলতা ঠিক হয়ে যায়। কথাগুলো বলতে বলতে উনি সিমরানকে খাবার খাইয়ে দিলেন। আইরিনের মা চুপচাপ কথাগুলো শুনে উঠে পড়লেন। এতদিন কত ভুল কাজেই না করেছেন মেয়ের প্রতি, তা ভাবতেই তার চোখগুলো ভিজে উঠল। এখন ভীষণ অনুতাপ করছেন মনে মনে। সোনালী বিকালের মিষ্টি বাতাস বইতে শুরু করেছে সিমরানের বাসার ছাদে। গায়ে হলুদ জামা, বড় বড় চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে আছে ছাদের মাঝ বরাবর। বাতাস মনে হয় মনে মনে ঠিক করেছে আজ বিরক্ত করবে সিমরানকে। শুধু কি বিরক্ত? ভীষণ বিরক্ত। এই জন্যই তো খোলা চুলগুলো বারবার এদিক ওদিক উড়িয়ে দিতে লাগলো। হাতে এক মগ গ্রিন টি নিয়ে এসে দাঁড়িয়েছে কিছুটা সোনালী রোদের ছায়া পাওয়ার আশায়। সোনালী আলো তার মুখটাকে আরো সোনালী করে তুলেছে। রাস্তায় দাঁড়িয়ে এই অগোছালো খোলা চুলের হলুদিয়া পাখিকে দেখতে ব্যস্ত নীর। মনের ভিতর আজ তার দমদম ঢোল পিটানোর শব্দ শুনতে পাচ্ছে। ছাদে দাঁড়িয়ে থাকা মেয়েটি আদেও কি কোনো মেয়ে, নাকি জান্নাতি হুর, যার দিকে তাকিয়ে চোখ এড়ানো দেয়? নীরের বড্ড ইচ্ছে করছে নিজের হাতে সিমরানের এলো চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য। বারবার বলছে, ইস, সময়টা যদি এইখানেই থেমে থাকতো তাহলে আরো অনেক সময় ধরে সেই অপরূপা সুন্দরী তরুণীকে দেখতে পারত। নিবিড়ের বিয়ে করা রোগটা এইবার নীরের মনে গেঁথে বসলো। ভালোবাসা হলো সাদা নরম তোলার মতো আবেগ অনুভূতি দিয়ে মোড়ানো, ভাষায় প্রকাশ করতে না পারার স্পর্শকাতর এক তীব্র ও কঠিনতম অনুভূতির জন্ম। ভালোবাসার রঙে রাঙা হোক পৃথিবী। নীর সিমরানের উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, আমার ভালোবাসা দিয়ে তোমাকে করিব পূর্ণ, আমার ভালোবাসা দিয়ে তোমার সৌন্দর্যকে রাঙিয়ে তুলব। তোমাকে ভালোবেসে করিনি তো ভুল, তাই তো সারা জীবন বেঁচে যাব ভালো। যতদিন থাকবে আমার নিঃশ্বাস ততদিন তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবেসে যাব।
সমু। সিমরান অনেকক্ষণ ধরে খেয়াল করছে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখছে। গাছের আড়ালে লুকিয়ে থাকায় লোকটির মুখ সে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে সিমরানের আম্মু ভয়ার্ত কণ্ঠে এসে বললেন, শিমু 8-9 বছরের একটি বাচ্চা এসে জিজ্ঞেস করছে এই বাড়িতে নাকি ওর ভাবি থাকে। আমি অনেক করে বার বলেছি এই বাড়িতে কোনো ভাবি নেই, তবুও বাচ্চাটি শুনছে না। আমাকে ব্ল্যাকমেল করে বলছে যদি ওর ভাবিকে না ডাকি তাহলে নাকি এলাকা থেকে গুন্ডা ভাড়া করে আনবে। দেখ মা, এইটুকু বয়সে কি সব বলছে। এখন এই ছেলেটিকে আমার ভীষণ ভয় করছে। প্লিজ নিচে আয়। মায়ের বিবরণ শুনে সিমরান বুঝলো এই বাচ্চা যে নিবিড়, তাই দু চোখ দুটি বড় বড় করে বলল, ছি আম্মু ছি, শেষমেশ 8 বছরের একটা ছেলেকে তুমি ভয় পাচ্ছ। এখন যদি বাচ্চা ছেলেটির বড় ভাই এসে বলে ওনার বউ এই বাড়িতে, তখন তো তুমি হার্ট অ্যাটাক করে ফেলবে। বাজে না বুকে, তাড়াতাড়ি আয়। আমি একবারই নুডলস দিয়ে এসেছি, গপাগপ খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিজের শ্বশুর বাড়িতে এসে খাচ্ছে। হাসলো সিমরান। তার এখন ভীষণ জোরে হাসি পাচ্ছে, কিন্তু মায়ের সামনে হাসলে সন্দেহ করবে, সেই জন্য মুচকি হেসে গাছের আড়ালে একবার তাকিয়ে ঠোঁট বাঁকা করে কামড় দিয়ে বলল, চলো তাড়াতাড়ি গিয়ে দেখবো এই ছেলে সব কেস সাবার করে ফেলেছে। সিমরান চলে যেতেই নীরের হুঁশ ফিরে আসলো। মন খারাপ নিয়ে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, দেখেছিস কি বজ্জাত মেয়ে, আমাকে একা রেখে চলে গিয়েছে। পিছনে ফিরতেই দেখলো নিবিড় উধাও। আশপাশটা ভালো করে লক্ষ্য করলো, না, নিবিড় কোথাও নেই। মনে মনে ভাবছে কেউ কিডন্যাপ করে ফেললো নাকি। এই ছেলে যে জাতের বিচ্ছু, ওকে কেউ কিডন্যাপ করতে পারবে না। মনে হচ্ছে নিজেই একা একা কিডন্যাপ হতে চলে গিয়েছে। ভাইরে ভাই, একা একা কিডন্যাপ হবি ভালো কথা, যাবার আগে তো আমাকে বলতে পারতি, তাহলে কিডন্যাপারকে তোর ব্যাপারে সচেতন করতে পারতাম। আল্লাহ জানে বেচারা কিংবা বেচারি কিডন্যাপের কি অবস্থা। সিমরান ও তার মা ড্রয়িং রুমের কাছে আসতেই তাদের চোখ ছানা বড়া হয়ে গেল, কেননা নিবিড় ডান পায়ের উপর বাম পা তুলে টিভির রিমোট ডান হাতে রেখে পা নাচিয়ে ওগোজামা কার্টুন দেখছে নিবিড়। এক বাটি নুডলস সবটুকু শেষ করে নতুন জামাইয়ের মতো আচরণ করছে সে। বাম হাত পেটের কাছে রেখে টিভির দিকে তাকিয়ে বলল, নেই নেই, কোনো সম্মান নেই। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের, একটা মাত্র দেবর আমি। ওই একটু যত্ন করবে, আদর আপ্যায়ন করবে না, উনি তা না করে মাত্র এক বাটি নুডলস দিয়ে চলে গিয়েছেন। যাবার আগে এইটুকু বললেন না, বাবা আরো কিছু লাগলে ফ্রিজ বা রান্নাঘর থেকে খেয়ে নিও। যদি বলে যেত তাহলে তো খেতে পারতাম, তাই না? আমার কি লজ্জা করে না অনুমতি ছাড়া কিছু খেয়ে নিতে? সিঁড়ি দিয়ে নামছিলেন সিমরানের আম্মু ও সিমরান। নিবিড়ের কথা শুনে চোখগুলো বড় বড় করে বললেন, মা তুই যা, আমি রুমে যাচ্ছি। কি পাকা ছেলে রে বাবা। সিমরানের মা দৌড়ে পালালেন। সিমরান কিছুক্ষণ একা একা হেসে নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো। বুড়ো জোড়া নাচিয়ে ডান চোখে টিপ দিয়ে নিবিড় বলল, ভাবি এসেছো? ভাবি? এই ছেলে শোনো, আমি এখনো অবিবাহিত। আজ অবিবাহিত, কিন্তু কে বলতে পারে আগামীকাল অবিবাহিত নামের অপবাদ পড়ে যেতে পারে। বাহ, খুব শানাবি দেখছি। কে শেখায় এসব? আমার ভাইয়া। সিমরান ও নিবিড় আড্ডায় মেতে উঠল। ছোট্ট ছেলেটি সহজেই সবাইকে আপন করতে পারে। দুষ্টু মিষ্টি কথার জালেই সবাইকে আটকিয়ে রাখার অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে বলে সিমরানের ধারণা। কলিং বেলের শব্দ পেয়ে সিমরান দরজা খুলে নওশিনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলল, তোকে মিস করছিলাম, আমি জানতাম তুই আসবি। তোর অসুস্থতার কথা শুনে আমি আসবো না, তা কি করে হয়? তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র পরিচা। তোর কিছু হলে তো আমার প্রাণ চাই যে অবস্থা। বন্ধুহীন জীবন হলো লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষকে অনেক ধারণা বিশ্বাস রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে আবেগ। সহজ কথায় সহজ ভাষায় এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, কেননা বন্ধু হলো মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক। বিভিন্ন মনীষী বন্ধুত্ব বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে গেছেন, সেগুলি তাদের নিজস্ব অনুভূতির কথা। রক্ত দূরে চলে গেলেও খাঁটি বন্ধু কোনোদিন সরে যায় না, ছায়ার মতো আশেপাশে থাকে। নওশিন সিমরানের পিছনে নিবিড়কে দেখে মুখে কিউট মার্কা হাসি দিয়ে বলল, ওয়াও, তুই পুতুল একটা। ইস, গাল দুটো একদম রসগোল্লা, ইচ্ছে করছে খেয়ে ফেলি। কে রে রসগোল্লা? নিবিড়ের গাল দুটো টেনে কিস দিয়ে সিমরানকে উদ্দেশ্য করে বলল নওশিন। সিমরান নিবিড়ের দিকে তাকিয়ে দেখলো নিবিড় রেগে আগুন হয়ে আছে।
এক্ষুনি মনে হয় নওশিনের হাতে কামড় দিয়ে ফেলবে। নিবিড়কে শান্ত রাখার জন্য দাঁত বের করে হাসতে লাগলো সিমরান। নওশিন ও নিবিড় সিমরানের হাসির অর্থ না বুঝে তাকিয়ে রইল। সিমরান হাসতে হাসতে বলল, ও আমার দুঃসম্পর্কের এক আত্মীয়, আয় পরিচয় করিয়ে দেই। সিমরান পরিচয় করানোর পর রাগী কণ্ঠে কথা বলল নিবিড়। হঠাৎ করে নওশিনের ডান হাত কামড় দিয়ে বলল, আমার গাল দুটো রসগোল্লা, তাই না? এখনো এই রসগোল্লার একটু কামড় তো খেতেই পারো মিস দুষ্টু আপু। আমার গাল দুটো শুধু আমার ভাবি আর বউয়ের জন্য বানানো, তোমার জন্য না, ওকে? নওশিন অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গেল। সিমরান বেয়াক্কেল মার্কা হাসি দিয়ে বলল, তোকে সব পরে বলছি, এখন কিছু বলিস না। নওশিন আর কথা বাড়ালো না। বেশ কিছুক্ষণ গল্প করে সে চলে গেল। সিমরানের মার সাথেও নিবিড়ের সম্পর্ক বেশ জমে গিয়েছে। দেখে মনে হচ্ছে তারা কত বছর ধরে একে অন্যকে চেনে জানে। নীর এইদিকে এলাকার সব জায়গায় নিবিড়কে খুঁজতে ব্যস্ত। না, কোথাও সে নিবিড়কে খুঁজে পাচ্ছে না। চিন্তায় তার পুরো মাথা হ্যাং হয়ে গেছে। বাসায় এই কথা বললে সবাই চিন্তা করবে, সেজন্য বাড়ি না জানিয়ে পুলিশকে ইনফর্ম করলো। তার চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি তার চোখ বেয়ে লাল পানি বের হবে। বারবার ঘড়ির দিকে তাকাতে লাগলো। পুরো শরীর কাঁপছে তার, ভয়ে শিউরে উঠছে গায়ের লোমগুলো। আজকের সন্ধ্যাটা নীরের জীবনে অশুভ সন্ধ্যা নামে পরিচিত হলো। আজকের দিনটা তার জীবনে খারাপ একটা দিন। হঠাৎ করেই তার মাথায় সিমরানের নামটি মনে হলো। নিবিড়ের চিন্তায় সে সিমরানের কথা প্রায় ভুলেই গেছিল। তার মন একটা কথা বারবার বলছে, জীবনের সব সন্ধ্যায় অন্ধকারাচ্ছন্ন নয়, তার মধ্যে শুভ সন্ধ্যারও পদার্পণ ঘটে। সিমরানের ফোনে কল দিল, কিন্তু দুর্ভাগ্যবশত ফোন বন্ধ। মনে মনে বকতে লাগলো সিমরানকে, হয়তো এখন কাছে পেলে মেরেও ফেলতো। রাগটা কন্ট্রোল করে আবারও ফোন দিল, কিন্তু আগের মতোই ফোন অফ। সিমরানের বাসায় যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বাইক নিয়ে রওনা হলো সিমরানের বাসার উদ্দেশ্যে। এইদিকে সিমরানের ফোনে চার্জ নেই। নিবিড় গেমস খেলে সব চার্জ শেষ করে ফেলেছে। সিমরানের মনে নেই সে যে নিবিড়ের ব্যাপারে নীরকে কিছু বলেনি। আরামসে সে নিবিড়ের সাথে খেলতে ব্যস্ত। আজ যেন সিমরান আকাশের চাঁদ হাতে পেয়েছে। ছোট্ট নিবিড়ের সাথে সেও ছোট বাচ্চা হয়ে গিয়েছে। মনের ভিতর জেগে উঠেছে রংধনু। রংধনু যেমন 7 রঙা, তেমনি সিমরানের মনে আজ রঙের খেলা ধারণ করেছে। নিবিড় সিমরানের কোলে মাথা রেখে শান্ত বাচ্চাদের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তার দু চোখে যেন অদ্ভুত এক মায়া। সেই মায়ায় বারবার জড়িয়ে যাচ্ছে সিমরান। কি আছে এই ছেলেটির মধ্যে যা তাকে বারবার টানে? খুব আপন মনে হয় তার কাছে। রাত 10টা। নিবিড় ঘুমে আচ্ছন্ন। সিমরানকে জড়িয়ে ধরে সে ঘুমোচ্ছে। তারও বেশ ঘুম পাচ্ছে। সেও ঘুমিয়ে পড়েছে ছোট্ট নিবিড়কে জড়িয়ে ধরে। কলিং বেলের শব্দ শুনে সিমরানের মা দরজা খুলে দেখল তারই সামনে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন যুবক। যুবকটির মুখে চিন্তার ভাঁজ, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটি লাল বর্ণ ধারণ করেছে। কাকে চাই? সরি আন্টি, রাত করে বিরক্ত করার জন্য। আমার ছোট ভাই নিবিড় কি এখানে আছে? নিবিড়ের নাম শুনে বাসার ভিতরে প্রবেশ করতে বলল নীরকে। সোফায় বসতে বলে 1 গ্লাস ঠান্ডা পানি আনতে গেলেন উনি। চিন্তা করো না, তোমার ভাই আমাদের বাসায় আছে। তোমাকে আমি ঠান্ডা পানি দিচ্ছি, খেয়ে পরে ভাইয়ের কাছে যাবে। মায়েদের কথায় যেন মধু মিশিয়ে থাকে। নীর কিছু না বলে সেই মিষ্টি কণ্ঠের কথা মনোযোগ সহকারে শুনল। মাথা এদিক ওদিক হেলিয়ে হ্যাঁ বোধক অর্থ বোঝালো। 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টা লেগেছে নীরের। 2 বার বাইক নষ্ট হয়ে যাওয়া, রাস্তায় প্রচুর জ্যাম, সব মিলিয়ে সে আজ ভীষণ বিরক্ত। সিমরানের মায়ের দেওয়া ঠান্ডা পানিটুকু এক নিমেষে শেষ করে বলল, আন্টি নিবিড় 2 তলার বাঁ দিকের 2য় রুমে আছে, তুমি যাও, আমি আসছি। নীর আর দাঁড়ালো না, দ্রুত পা চালিয়ে এসে নিবিড়ের উদ্দেশ্যে হাঁটা দিল। রুমের দরজা খোলা থাকায় ভিতরে প্রবেশ করে দেখল সিমরান ও নিবিড় একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই দৃশ্যটা সে ফোনে বন্দি করতে চায়। দ্রুত গতিতে ফোন বের করে ছবি তুলে আবারও ফোন পকেটে রেখে দিল। এরই মাঝে আগমন ঘটে সিমরানের মায়ের। দেখো কেমন বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন 2 জন বাচ্চা। আমি তো নিবিড়কে ভেবেছিলাম রেখেই দিব। কি মিষ্টি ছেলে, যেমন তার কথা তেমন তার বুদ্ধি। হাসলো নীর। 10 মিনিট ধরে কথা বলছে নীর ও সিমরানের মা। কথার শব্দে ঘুম ভেঙে যায় সিমরানের। সামনে নীরকে দেখে একবার নিজের দিকে তাকিয়ে কাছুমাছু হয়ে বসে পড়ে, কেননা তার গায়ের ওড়নাটা নিবিড়ের হাত ও পেটে পেঁচানো রয়েছে। সিমরানের মা আবারও কলিং বেলের শব্দ শুনে দৌড়ে যেতে লাগলেন। নীরকে উদ্দেশ্য করে বললেন,
শিমুর আব্বু এসেছে, দাঁড়াও ওর সাথে পরিচয় করিয়ে দেব তোমার। চলে গেলেন উনি। নীর এইবার সিমরানের দিকে তাকালো। তার চোখ দুটো এখনো রাগে আগুন হয়ে আছে। হঠাৎ তার খেয়াল হলো সিমরান খুবই অস্বস্তিতে আছে। কারণটা বুঝতে পেরে নিবিড়কে কোলে নিয়ে নিল। অন্যদিকে তাকিয়ে বলল, সমস্যা নেই, আমি এতটাও বাজে ছেলে নই, ওকে? সিমরান ওড়না নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এত রাতে এইখানে? নাটক দেখানোর জন্য আসিনি। ফোন রিসিভ করেছো তুমি? রাগী ও ধমকের সুরে বলল কথাটা। সিমরান ভয় চুপসে গেল। নীর রাগ দেখিয়ে আবার বলল, আমি তো তোমার বিরক্তির কারণ, তাই তো? আজ থেকে আমি বা আমার ভাই তোমার আশেপাশে আর কোনোদিন আসবো না। আমাকে কষ্ট দেওয়ার জন্যই কি আমাকে জানাওনি যে আমার ভাই এইখানে? আসলে আমার মনে ছিল না। বাহ, অজুহাত ভালো ছিল, কিন্তু ভীষণ পুরানো। নতুন কিছু আবিষ্কার করতে পারলে না? সত্যি বলছি। আমি নিবিড়কে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আন্টি আঙ্কেলের সাথে দেখা করে যাব, কিন্তু তোমার সাথে আমাদের আর ইচ্ছাকৃত ভাবে কোনোদিন দেখা হবে না। ভালো থেকো, গুড বাই। নীর বাসায় সে টাওয়েল নিয়ে উড়াধুরা নাচতে লাগলো। বেবি কাম কাম গানের মিউজিকে নাচছে সে। নিবিড় তাই টলমলো মায়াবী চোখ দিয়ে বড় ভাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিছানার উপর পা তুলে গাল ফুলিয়ে বলল নিবিড়, এইভাবে পাগলের মতো নাচছো কেন? আজ তোর ভাবিকে এমন ভাবে বলে আসছি, যার ফলে এখন তোর ভাবি আমার পিছনে ঘুরবে। এ বিয়ে মানি না আমি। নিবিড়ের কথা শুনে নীরের মিউজিক অফ হয়ে গেল। শুরু হলো বিরহের গান। হঠাৎ কি হলো তোর? ভাবির কোনো ছোট বোন নাই, সেজন্য মানি না এই বিয়ে। নীর এসে নিবিড়ের কাছে বসলো। গালে হাত দিয়ে আদুরি কণ্ঠে বলল, চিন্তা করিস না, বিয়ের পর বউয়ের একটা উকিল মা বাবা হয়। ভাবতেছি উকিল বাবা মা এমন একজনকে বানাবো যার 5টা সুন্দরী মেয়ে থাকবে। এখন বল, রাজি তুই? নিবিড় ভাবলো কিছুক্ষণ। ভেবে চিন্তে মিউজিক বাজিয়ে চেঁচিয়ে উঠে বলল, ও ফাইভ বেবি কাম কাম, ও বাবি কাম কাম। শার্ট খুলে কোমরে বেঁধে নাচছে নিবিড়। নীর চোখ কপালে তুলে বলল, জীবনেও ভালো হবি না তুই। নীল আকাশের সাদা সাদা মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে। সেই আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে আছে সিমরান। আজ 3টে দিন ধরে সে নীর ও নিবিড়কে বড্ড মিস করছে। সিমরানের কালো মুখ দেখে নওশীন সন্দিহান নজরে বারবার দেখছে। প্রিয় বান্ধবীর হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছে না সে। সিমরানের চোখ অনুযায়ী সেও তাকালো আকাশের দিকে। না, কোনো কিছুই দেখতে পাচ্ছে না সে। তাহলে সিমরান কি দেখছে? জিন নয় তো? মনে মনে বুকে ফু দিয়ে আয়তুল কুরসি পড়ে নিল। সাহস করে সিমরানকে ধাক্কা দিয়ে বলল, কোন জগতে চলে গিয়েছিলি তুই? ভূতের জগতে যাবি নাকি? জিন হলে যেতাম, ভূত বলে যাবো না। নওশীনের কথা শুনে হেসে দিল সিমরান। নওশীন যেন এতক্ষণ ধরে এই হাসিটাই মিস করছিল। ফুচকা মামা 2 প্লেট ফুচকা টেবিলের উপরে রাখলো। ফুচকা দেখে নওশীন তাড়াতাড়ি টক মিশিয়ে খেতে লাগলো। সিমরান চুপচাপ খাচ্ছে। তখনই একজন ছেলে এসে বসলো তাদের পাশে। সিমরানের কাছে বেশ চেনা চেনা লাগছে ছেলেটিকে। অনেক তাকিয়ে থেকে যখন চিনতে পারলো, তখন ছেলেটির পিঠ আর সিমরানের হাত। মার খেয়ে হাসতে লাগলো ছেলেটি। সিমরান কাঁদতে লাগলো আর অভিমানী সুরে বলল, এই তোর আসার সময় হলো? কি বলেছিলি যাবার আগে? সরি, খুবই চাপে ছিলাম, সেজন্যই তো 5টি বছর আসার কোনো সুযোগ পাইনি। এখন কে আসতে বলেছে? তুই বলেছিস, প্রতিদিনই তো ঘুমের মাঝে এসে বলিস, মিনময় তাড়াতাড়ি চলে আয়, তোর কথা আমার ভীষণ মনে পড়েছে। যদি না আসিস তাহলে তোর সাথে কোনো কথাই নেই আমার, তাই তো চলে আসছে পাখি। ভাগ এখান থেকে শালা। 5 বছরে তো 10 দিন কথা বলিস, তাও আবার 2 মিনিট 20 সেকেন্ড করে। বাহ, হিসাব করে রেখেছিস দেখছি। বাই দ্য ওয়ে, এই রাক্ষসী কে রে? কখন থেকে দেখছি খেয়ে যাচ্ছে। নওশীন এতক্ষণ ধরে সিমরান ও মৃন্ময়ের কথায় কান দেয়নি, কিন্তু যখনই তাকে রাক্ষসী বলা হয়েছে, সে ফুচকার প্লেট রেখে রেগে আগুন হয়ে তাকিয়ে বলল, এই লোকটা কেন আবার এসেছে? 5 বছর ধরে তো শান্তিতে ছিলাম, তাহলে কেন আবার অশান্তিতে রাখার জন্য এসেছে? ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে লবণ ছাড়া রোদে শুকিয়ে চায়না থেকে বিক্রি করি। চায়নার মানুষরা এই অখাদ্যকে ঠিক খাদ্য বলে পেটে হজম করে ফেলতে পারবে। উগান্ডা দেশে নির্লজ্জ প্রাণী একটা। দেখেছে তাকে আমি ইগনোর করছি, কিন্তু সে তো নির্লজ্জ। এইটা তো তাকে প্রমাণ করতে হবে, তাই না? আমি মাত্র কয়েকটি বাক্য বলেছিলাম, কিন্তু এই মেয়ে রচনা বলতে শুরু করে দিয়েছেন। সুমু, তুই কি ভেবে এই মেয়ের সাথে থাকিস? হাউ
শুরু হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের সেই যুদ্ধ। বহু কষ্টে তাদের ঝগড়া থামিয়ে দুজনকে নিয়ে হাঁটা দিল সিমরান। মৃন্ময় হলো সিমরানের বড় চাচার একমাত্র ছেলে। মৃন্ময়রা সবাই 5 বছর আগে আমেরিকায় চলে গিয়েছিল। আপাতত সেখানেই তারা থাকে। সিমরানের বাবারা 3 ভাই 1 বোন। বড় চাচার ছেলে মৃন্ময়, পরে সিমরানের বাবা আর ছোট হলেন আইরিনের বাবা। ফুপু ছিলেন সবার ছোট ও আদরের বোন, কিন্তু সেই সম্পর্ক আজ ভাইদের কাছে মৃত। সিমরানের মাধ্যমেই নওশীন ও মৃন্ময় একে অন্যকে চেনে জানে। তাদের সম্পর্ক হলো সাপ বেজি টাইপের, কেউ কারো ছায়া পর্যন্ত দেখতে পারে না। মৃন্ময় সিমরানের হাত ধরে হাঁটছে, দুইজন হাসছে, কথা বলছে, দেখে মনে হচ্ছে আজ তারা ভীষণ খুশি। মুক্ত ঝরছে সিমরানের মুখ থেকে। মৃন্ময়কে পেয়ে এসে নীরের কথা প্রায় ভুলেই গিয়েছে, কিন্তু আড়ালে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল নীর। সিমরানের হাত সে ছাড়া অন্য কোনো ছেলে ধরবে সে মেনে নিতে পারছে না। নিজের হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ধরে রাগী গলায় বলল, ব্রেকআপ হতে না হতেই নিউ বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে শুরু করেছো। তোমাকে তো আমি একজন ভালো মেয়ে হিসেবে জানতাম, কিন্তু তুমি তো দেখছি, ছি, ভাবতেও লজ্জা করছে। তোমার জন্য কিনা আমি আর আমার ছোট্ট ভাইটা পাগল। তোমার ভালোবাসা পাওয়ার জন্য কতই না নাটক করলাম। সাদাত ঠিকই বলেছিল। কথাটা বলে থেমে গেল নীর। সাদাত যে তার পূর্ব পরিচিত সে কথাটি গোপন রাখতে চায়। 3টি বছর ধরে সে অনেক প্ল্যান করেছে। সামনে থেকে তাকে যতটা ভদ্র শান্ত বোঝা যায়, সে কিন্তু আসলে তা নয়। ভদ্র শান্ত থাকাটা নাটক মাত্র। তাকে যখন দেখা যায় সে তেমন নয়। তার পিছনে রয়েছে অনেক কাহিনী। চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো হঠাৎ করে তার খুনের নেশার প্রভাবটা বেড়ে গেল। তাড়াতাড়ি করে ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলল, কেননা সে এখন অনেক কিছুই করে ফেলতে পারে। সে চায় না কেউ এখন তার আসল পরিচয় জেনে যাক, বিশেষ করে সিমরানকে তো সে পেয়েই ছাড়বে, যার ফলে যদি কাউকে মারতে হয় সে মারবে, যেমন করে সাদাত আর অমিলে। মৃন্ময়ের কথা শুনে আইরিন ও তার স্বামী ফয়সাল এসেছে। আইরিনের মুখ আগের থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে। আগের সেই চঞ্চল আইরিন আজ চঞ্চল নেই, কথাবার্তা তার বড় মানুষের মতো। মৃন্ময় অবাক চোখে সেই পিচ্চি বোনটাকে দেখছে। মৃন্ময়কে হেসে দূর থেকেই কথা বলল আইরিন, যা ভীষণ অবাক করিয়েছে সবাইকে। এ তো সেই আইরিন নয় যে কিনা মৃন্ময়কে দেখে এসে জড়িয়ে ধরে বলতো, ভাইয়া আমার চকলেট দে, আজ এইটা কিনে দিবি, আমার এই ড্রেস লাগবে। ফয়সাল তাকিয়ে আছে সিমরানের দিকে। সিমরান আজ আকাশি রঙের জামা পরেছে, মাথায় সাদা ওড়না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফয়সাল। চোখ যেন বলছে, তাকিয়ে থাক ফয়সাল, তোর সামনে একজন পরী দাঁড়িয়ে আছে, যতক্ষণ ইচ্ছে তাকিয়ে থাক। সিমরান বেশ কিছুক্ষণ ফয়সালের দিকে নজর রাখলো। ছোট বোনের হাজবেন্ডের তাকানো তার কাছে মোটেও ভালো লাগলো না। অস্বস্তি বোধটাকে চারিদিকে ঘিরে ধরলো। তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর আইরিনের কান্নার শব্দ শুনে সবাই তার কাছে গিয়ে দাঁড়ালো। আইরিন তার দৃষ্টি সিমরানের দিকে তাকিয়ে এমন একটি কথা বলল, যা শুনে বাড়ির সবাই চমকে গেল।